So, welcome students, welcome to my YouTube channel once again. আজকে আমরা ক্লাস 11 এর ম্যাথমেটিক্যাল টুলস এর উপরে আলোচনা করব। তো বিষয়টা একটু বলে নিই, কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলা দরকার এই বিষয়ে। সেটা হচ্ছে যে আমরা তো ফিজিক্স পড়তে যাচ্ছি, 11 এবং 12-এ ফিজিক্স পড়তে যাচ্ছি। এরপরে আরও ফিজিক্স পড়বে তোমরা ভবিষ্যতে, তোমরা যে লাইনেই পড়ো না কেন ফিজিক্স পড়তে হবে। বিশেষ করে যদি বেসিক সায়েন্স নিয়ে পড়াশোনা করো বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করো, হয়তো মেডিকেলে গেলে পরে সেইভাবে হয়তো ফিজিক্স পড়তে হবে না, কিন্তু অন্যান্য যে কোনো লাইনে গেলে ফিজিক্স পড়তে হবে। তো যাই হোক, ফিজিক্স পড়তে গেলে, বুঝতে গেলে এবং বোঝাতে গেলে কম্পালসারি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। উইদাউট দ্য নলেজ অফ ম্যাথামেটিক্স তুমি না ফিজিক্স বুঝতে পারবে, না অন্য কাউকে বোঝাতে পারবে, না কোনো রিয়েল প্রবলেম সলভ করতে পারবে। ফিজিক্স পড়ার যেটা আসল উদ্দেশ্য, টু বি এবল টু সলভ রিয়েল প্রবলেমস। ওকে, ম্যাথামেটিক্সকে বলা হয় ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স। ফিজিক্সকে আমরা যে ভাষায় প্রকাশ করি সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্স। যত ফিজিক্যাল লস আছে সেই লসগুলো দেখবে সবগুলো লয়েরই একটা বিবৃতি আছে, স্টেটমেন্ট বলি আমরা, বিবৃতি বলি বাংলায়। তো সেই বিবৃতিটা, প্রত্যেকটা বিবৃতিরই কিন্তু একটা গাণিতিক রূপও আছে। আমরা যখন বাস্তব সমস্যা সমাধানের চেষ্টা করি তখন কিন্তু সেই গাণিতিক রূপটা প্রয়োজন হয়ে পড়ে। সেই গাণিতিক রূপটা থেকেই কিন্তু আমরা ক্যালকুলেশনের মাধ্যমে, অর্থাৎ ম্যাথামেটিক্স এর মাধ্যমে আমরা কিন্তু বাস্তব সমস্যার সমাধান করতে পারি। ওকে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, তার মানে ফিজিক্স যদি আমাদের পড়তে হয়, বুঝতে হয়, বোঝাতে হয়, সমস্যা সমাধান করতে হয়, তাহলে উইদাউট ম্যাথামেটিক্স ইট ইজ ইম্পসিবল। এবার প্রশ্ন হচ্ছে যে ম্যাথামেটিক্সের কতটুকু নলেজ আমাদের দরকার এই ক্লাসের জন্য। তো তার উত্তর হচ্ছে, যেটুকু নলেজ এই ক্লাসের জন্য দরকার, ম্যাথামেটিক্সের যেটুকু নলেজ এই ক্লাসের জন্য দরকার, সেটা তোমাদের ক্লাস 11 এবং 12-এর ম্যাথামেটিক্সের সিলেবাস। ফিজিক্স এবং অঙ্কের সিলেবাস এইভাবেই তৈরি করা আছে। ফিজিক্সের সিলেবাসটা এমনভাবে সিলেক্ট করা আছে যে 11-12-এর ফিজিক্স বুঝতে গেলে হায়ার লেভেলের ম্যাথামেটিক্সের প্রয়োজন পড়বে না। আবার ম্যাথের সিলেবাসটাও ঠিক সেইভাবেই ডিজাইন করা আছে যে যেইটুকু 11-12-এর ফিজিক্স বা কেমিস্ট্রি বুঝতে গেলে, কেমিস্ট্রিতেও ম্যাথামেটিক্সের প্রয়োজন আছে, যেটুকু ম্যাথামেটিক্স দরকার সেটা দেওয়া আছে 11-12-এর সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। এবার সমস্যাটা কোথায় আমি একটু বলি। ম্যাথামেটিক্স তো আলাদা সাবজেক্ট, তোমরা ডিটেলস পড়বে সারা বছর ধরে, সারা 2 বছর ধরে শিখবে। তো আমরা এখানে ম্যাথামেটিক্যাল টুলস বা ম্যাথামেটিক্স নিয়ে কেন আলোচনা করছি সেটা একটু বোঝো। আমরা আগামী যে আমাদের লেকচার হবে সেখান থেকে কিন্তু আমরা আসল ফিজিক্স পড়তে শুরু করব। এখন অবধি সেটা শুরু হয়নি তোমাদের ক্লাস 11-এর স্টুডেন্টদের। তো যখনই দেখবে যে ফিজিক্স পড়তে শুরু করব, তখন ম্যাথামেটিক্সের বিভিন্ন প্রিন্সিপল, বিভিন্ন টেকনিক আমাদের দরকার হবে। তো ওই যে টেকনিকগুলো, ওই যে ফর্মুলাগুলো বা ওই যে ম্যাথামেটিক্যাল কনসেপ্টগুলো, প্রসেসগুলো, সেগুলো তোমরা বছরের বিভিন্ন সময় বা 2 বছরের যে কোনো সময় সেগুলো শিখবে, ধারাবাহিকভাবে শিখতে থাকবে। কিন্তু মুশকিলটা হচ্ছে, আমার হয়তো সেটা কালকেই লাগবে, আমার হয়তো কোনো একটা ম্যাথামেটিক্যাল নলেজ কালকেই প্রয়োজন হবে ফিজিক্সে, কিন্তু ওটা তুমি হয়তো 6 মাস পরে শিখবে বা 1 বছর পরে শিখবে বা হয়তো 12-এ গিয়ে শিখবে, কিন্তু আমার কালকেই লাগবে। সমস্যাটা এইখানটায়। তো সেই জন্য এইখানে দেখবে প্রত্যেক ফিজিক্স বইতেই এরকম একটা চ্যাপ্টার করা আছে, ম্যাথামেটিক্যাল টুলস বা বেসিক ম্যাথামেটিক্স বা ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স, এরকম নাম দিয়ে একটা চ্যাপ্টার করা আছে, যেখানে ম্যাথামেটিক্সের যে যে কনসেপ্টগুলো বা যে যে প্রসেসগুলো, যে যে টেকনিকগুলো এই 11-12-এর ফিজিক্স বুঝতে গেলে দরকার পড়বে, সেটা সংক্ষেপ করে দেওয়া আছে। তো এটা তো কোনোদিনও সম্ভব না, ম্যাথামেটিক্সটাও 2 বছরের সিলেবাস। তো এই 2 বছরের সিলেবাস কি আর একটা চ্যাপ্টারে হবে বা একটা লেকচারে হবে? হবে না।
তো আমরা কি চেষ্টা করছি, আমি যেটা চেষ্টা করছি এখানে সেটা হচ্ছে যে সমস্ত নলেজগুলো ম্যাথামেটিক্সের যে কনসেপ্টগুলো আমাদের না হলেই চলবে না, একদম ওইগুলো লাগবেই ফিজিক্স পড়তে গেলে, সেগুলো একটু আমরা এই জন্য আলোচনা করে নেব এই চ্যাপ্টারে। তো আজকের যে লেকচারটা সেটা হচ্ছে বেসিক্যালি এর উপরে, অর্থাৎ ম্যাথামেটিক্সের কিছু জিনিস, কিছু ফর্মুলা, কিছু পদ্ধতি আমাদের প্রয়োজন পড়বে, হয়তো আগামীকাল থেকেই প্রয়োজন পড়বে। তো সেইগুলো আমরা একটু শিখে নেব, যে জিনিসগুলো ছাড়া আমরা চলতে পারবো না, ফিজিক্স পড়তেই পারবো না। ওকে, তো সেগুলো কি কি আমি এখানে দেখো টপিক করে রেখেছি। ম্যাথামেটিক্সে তোমরা যে ম্যাথামেটিক্স তোমরা হয়তো করতে শুরু করেছো অলরেডি, তো তোমরা দেখবে ওখানে ভাগ ভাগ করা আছে ব্রাঞ্চগুলো, অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, তো এরকম ভাগ ভাগ করা আছে। তো আমাদের সবই লাগবে, কিন্তু তার মধ্যে যেগুলো খুব এসেনশিয়াল, অর্থাৎ একদম ইমিডিয়েট লাগবে আমাদের, আমি শুধুমাত্র সেইগুলোই আলোচনা করব। অ্যালজেব্রায় তোমরা অনেক কিছু শিখবে। আমি যে টপিকটা শুধু আলোচনা করব খুব সংক্ষেপে সেটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেম, বা বাংলায় বলে দ্বিপদ উপপাদ্য। ট্রিগোনোমেট্রির তেমন কোনো আলোচনা করব না, ট্রিগোনোমেট্রির, বিকজ এটা তোমরা শিখবে নিজেরাই, এবং অলরেডি হয়তো কিছু কিছু জিনিস শিখে গেছো। কোঅর্ডিনেট জিওমেট্রিতে গ্রাফ নিয়ে একটু ডিসকাস করব, যে গ্রাফ কিভাবে ড্র করতে হয়, কোন ইকুয়েশনের গ্রাফ দেখতে কেমন হয়, যাতে আমরা ফট করে ইকুয়েশন দেখে গ্রাফের নেচার বলতে পারি বা আঁকতে পারি, তার জন্য গ্রাফ সম্পর্কে একটা ডিসকাশন হবে আমাদের। আর মেইন যে ডিসকাশনটা হবে সেটা হচ্ছে এই দুটোর উপরে, দ্যাট ইজ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস। ক্যালকুলাস খুবই এসেনশিয়াল ফিজিক্সকে বোঝাতে গেলে, ফিজিক্সকে বুঝতে গেলে, এবং ইজিলি ফিজিক্সের প্রবলেম সলভ করতে গেলে, ইভেন থিওরি ডেরিভেশন করতে গেলে আমাদের ক্যালকুলাস কিন্তু খুবই হেল্পফুল। এবং এই ক্যালকুলাসের জনকও কিন্তু একজন ফিজিসিস্ট, তার নাম তোমরা জানো নিশ্চয়ই, আইজ্যাক নিউটন। তিনি তার প্রয়োজনের স্বার্থে এই ক্যালকুলাস তৈরি করেছেন। নিউটনকে তো আমরা ফিজিসিস্ট হিসাবেই জানি, পদার্থবিদ হিসাবেই জানি, তাই না? ওনার যা কিছু অবদান আমরা পড়ি সবই পদার্থবিদ্যায়। কিন্তু তোমরা এটা মনে রাখবে যে নিউটন কিন্তু এই ক্যালকুলাস তৈরি করেছেন, যেটা তোমরা ক্লাস 12-এ মেইনলি পুরোটাই ক্যালকুলাস করবে, 11-এও কিছুটা করবে। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা বোধহয় সব তোমাদের 11-এ, আমি যদিও সিলেবাসটা ঠিকঠাক জানি না। ইন্টিগ্রাল ক্যালকুলাস 12-এ। তো এটা একটা বিশাল জিনিস অঙ্কের। তো এটা কিন্তু ওনার প্রয়োজনে, অর্থাৎ ফিজিক্সের প্রয়োজনের স্বার্থে উনি তৈরি করেছিলেন। বোঝা গেল? তো এই জন্য নিডটা বোঝো যে ফিজিক্সের জন্য ম্যাথামেটিক্স কতটা দরকারি। উইদাউট ম্যাথামেটিক্স ফিজিক্স ক্যান নট বি আন্ডারস্টুড, ক্যান নট বি এক্সপ্রেসড। ওকে, তো সেই জন্য আমাদের এই আলোচনাটা, আজকের লেকচারটা এর উপরে হবে। বেসিক্যালি আমি এই কয়েকটা জিনিস আলোচনা করব, বলেই তো দিলাম। বাইনোমিয়াল থিওরেম, গ্রাফসের উপরে একটু আলোচনা করব, আর ডিফারেন্সিয়াল আর ইন্টিগ্রাল ক্যালকুলাসের উপরে একদম সংক্ষিপ্ত আলোচনা করব। এগুলো কিন্তু বিশাল বিশাল টপিক। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস একটা পুরো বই তোমাদের অঙ্কের, ইন্টিগ্রাল ক্যালকুলাস একটা পুরো বই আমরা করেছি আমাদের সময়। ওকে, তো সেইটা কি আর ওই 15 মিনিট 20 মিনিটের আলোচনায় সম্ভব শেষ করা? সম্ভব না, কিন্তু আমাদের যেটুকু মিনিমাম দরকার, একদম মিনিমাম, সেইটুকু আলোচনা আমরা আজকে করব। ওকে, চলো শুরু করি। ওকে, সবার প্রথম যে টপিকটা দিয়ে আমি শুরু করতে চেয়েছিলাম সেটা কি? এটা হচ্ছে বীজগণিতের একটা টপিক, বাইনোমিয়াল থিওরেম, বাংলায় বলে দ্বিপদ উপপাদ্য। আচ্ছা, দেখো একটু, ধরো তোমাকে বললাম যে 1+x² এটাকে এক্সপান্ড করো, তো তুমি নিশ্চয়ই পারবে। কত হবে? 1+2x+x²। তো এটাকে এর বিস্তৃতি বলে। এর বিস্তৃতিতে 3টি পদ আছে, এবং পরপর দেখো পদগুলো হচ্ছে 1, 2x আর x²। যদি বলি 1+x³ একে বিস্তৃত করো, সেটাও আমরা পারি। 1+3x+3x² আমরা তো এদের সূত্র হিসাবেই জানি, এগুলো সূত্র দিয়েই করতে পারি। আদারওয়াইজ
তুমি তিনটে পরপর 1 + x নিয়ে গুণ করেও করতে পারো, তো একই আসবে। যদি বলি 1 + x⁴ কত হবে, বলতে পারবে? অবশ্যই পারবে। 4টা 1 + x পরপর গুণ করো, অথবা 1 + x³ সাথে 1 + x মাল্টিপ্লাই করো, আসবে একটা কিছু। ওকে, চলো এবার আমি তোমাকে বললাম, বলো তো 1 + x⁴ এটা কত হবে? এবার পারবে? তুমি হয়তো বলতে পারো হ্যাঁ পারবো, টাইম দিতে হবে, অনেক টাইম লাগবে। যদি আমি বলি যে এর বিস্তৃতিতে কয়টি পদ হবে, সেটাও হয়তো পারা যাবে, কারণ আমি দেখছি পাওয়ার 2 হলে বিস্তৃতিতে পদ থাকে 3টি, 3 হলে 4টি, 4 হলে 5টি, 5 হলে 6টি, তাহলে 100 হলে 101টি থাকবে। যদি আমি বলি এর 51 নম্বর পদটি কি হবে বলো তো, পারবে? পারবে না। মানে পারবে, কিন্তু প্রচুর টাইম লাগবে, একে বিস্তৃত করতে টাইম লাগবে, তারপর বের করতে হবে। ওকে, তো এটারই একটা রুল আছে, এই বিস্তৃতিটার একটা, বলতে পারো একটা নিয়ম আছে। এই বিস্তৃতিটা একটা নিয়ম মেনে আমরা পদগুলোকে লিখতে পারি। তো সেটাই হচ্ছে বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপপাদ্য। তো সেই নিয়মটা কি সেটাই আমি এখন লিখব। চলো, তো দেখো 1 + x⁴n = এটাকে বিস্তৃত করলে হবে 1 + nx + n × n-1 by factorial 2 × x² plus n × n-1 × n-2 by factorial 3 × x³ ডট ডট চলতে থাকবে। কত দূর চলতে থাকবে? এক্স এই পাওয়ার যদি n হয়, আচ্ছা কত দূর চলবে এটা এখানে এই মুহূর্তে বলছি না, এটা পুরোপুরি ডিপেন্ড করবে এই n এর উপরে, n এর মানের উপরে। তার আগে আমি বলি এই বিস্তৃতির শর্ত কি। এই বিস্তৃতির শর্ত হচ্ছে mod x শুড বি লেস দ্যান 1, অর্থাৎ x এর যে মান সেটা 1-এর কম হতে হবে, আর n ক্যান বি এনি ইন্টেজার। ইন্টেজার মানে জানোই পূর্ণ সংখ্যা, পজিটিভ অথবা নেগেটিভ দুটোই হতে পারে। পজিটিভ হলেও ক্ষতি নেই, নেগেটিভও হতে পারে। ফ্র্যাকশন হতে পারে, পজিটিভ ফ্র্যাকশন, নেগেটিভ ফ্র্যাকশন সেটাও হতে পারে। তার মানে n যা খুশি হতে পারে। ওকে, তো n এর মান যা খুশি হতে পারে, কিন্তু mod x শুড বি লেস দ্যান 1। তাই যদি হয় তাহলে একে বিস্তৃত করলে এই রকম, এটা হচ্ছে এর বিস্তৃতি, পদগুলো এই পরপর এই রকম পদ পাওয়া যাবে। এবার বলি যে ফ্যাক্টোরিয়াল জিনিসটা যেটা দেখতে পাচ্ছ, যেমন ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 3 বলছি আমি, এটা নতুন জিনিস তোমাদের কাছে এই মুহূর্তে। তো এটা খুবই সিম্পল জিনিস। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 × 1, ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 × 2 × 1। যদি ফ্যাক্টোরিয়াল 4 থাকে তাহলে ইকুয়াল টু হচ্ছে 4 × 3 × 2 × 1। ওকে, তো যেরকম আর কি, অর্থাৎ একটা ক্রমিক গুণনকে আমরা সংক্ষেপে এইভাবে লিখি, ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখি। তো এই হচ্ছে এইগুলোর মান। আচ্ছা, এবার এই বিস্তৃতিটা লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে এই বিস্তৃতিতে কিন্তু এক্স এর পাওয়ার গ্র্যাজুয়ালি বাড়ছে। এক্স, এক্সের স্কোয়ার, এক্সের কিউব পরপর এরকম বাড়ছে। বোঝা গেল? আরেকটা জিনিস খেয়াল করবে, এখানে মড এক্স কি বলা আছে? লেস দ্যান 1। তাহলে আমরা যখন এক্সের স্কোয়ার করব, এক্সের কিউব করব, এক্সের পাওয়ার আরও যখন বাড়বে, তখন কিন্তু এই ভ্যালুগুলো ক্রমশ আরও ছোট হতে থাকবে। এটা নিশ্চয়ই বোঝো তোমরা। ধরো x = 0.1, ইট ইজ লেস দ্যান 1। এবার আমরা যদি এক্সের স্কোয়ার করি কত হবে? 0.01। যদি এক্সের কিউব করি 0.001। যে কোনো সংখ্যা যদি লেস দ্যান 1 হয় তার মান, তাহলে তাকে স্কোয়ার করলে, কিউব করলে যত তার পাওয়ার বাড়বে তত কিন্তু সংখ্যাটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে। তো এটা একটু মাথায় রাখবে। তার মানে এই পদগুলো কিন্তু অ্যাকচুয়ালি ক্রমশ ক্ষুদ্র এবং ক্ষুদ্রতর, যত ওইদিকে যাচ্ছ ক্ষুদ্রতর। ক্লিয়ার আমার কথা? ওকে, এবার আসি যে এটার ফিজিক্সে আমরা এটাকে কি করে ইউজ করি।
এটা ফিজিক্সে ইউজ করতে গেলে আরেকটা কথা মিস করেছি, সেটা হচ্ছে এটার বিস্তৃতিতে কয়টি পদ থাকবে, যেটা আমি এখানে বলতে গিয়ে থেমে গেছিলাম। তো বলছিলাম পুরোপুরি এটা ডিপেন্ড করবে এন এর উপরে। তো এটার বিস্তৃতিতে এন যদি পূর্ণ সংখ্যা হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এই বিস্তৃতিতে এন সংখ্যক পদ থাকবে, এন প্লাস ওয়ান সংখ্যক পদ থাকবে। ইফ এন ইজ পজিটিভ ইন্টিজার, পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে কয়টি পদ থাকবে? এন প্লাস ওয়ান। তার মানে এন যদি 2 হয় তাহলে 3 হবে, 3 হলে 4 হবে, 4 হলে 5 হবে, 100 হলে 101 হবে। ওকে, কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা ছাড়া এন যদি অন্য কিছু হয়, ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা কোনো ধনাত্মক ভগ্নাংশ বা কোনো ঋণাত্মক ভগ্নাংশ, সব ক্ষেত্রেই ফর এনি আদার ভ্যালু পদ সংখ্যা হবে ইনফাইনাইট, অসীম সংখ্যক পদ থাকবে এই বিস্তৃতিতে, মানে এটা এন্ডলেস হবে, এটার কোনো শেষ নেই। বোঝা গেল? তাহলে আমরা বিস্তৃতিটা জানলাম, যে বিস্তৃতি কিভাবে করতে হবে, বিস্তৃতির শর্ত কি, মড এক্স শুড বি লেস দ্যান 1, আর কি এই বিস্তৃতিতে কতগুলো পদ থাকবে, এন যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে এন প্লাস ওয়ান সংখ্যক পদ থাকবে, আর যদি অন্য কিছু হয় তাহলে পরে অসীম সংখ্যক পদ থাকবে। আমরা এবার ফিজিক্সে এটাকে কিভাবে ইউজ করি একটু দেখো। আমরা কিন্তু এটা অলরেডি একবার ইউজ করেছি আগের চ্যাপ্টারে, তোমরা দেখি মনে করতে পারো কিনা যে কোন জায়গায় ইউজ করেছি। এবার আমরা এই ব্যাপারটাকে ইউজ করি, ইফ এক্স ইজ স্মল, এক্স যদি ছোট হয় এবং খুব ছোট হয়, ভেরি স্মল যদি হয়, অ্যাকচুয়ালি ভেরি স্মল লিখলে ভালো হতো আরো, দেন 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ইজ নিয়ারলি ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস এন এক্স। বাকি পদগুলোকে আমরা বাদ দিতে পারি, এইটা বা তার পরবর্তী পদগুলোকে আমরা বাদ দিয়ে দিই। কেন বাদ দিই তার রিজন এই যে এটা একটু আগে বলেছি, কারণ যত তুমি এগিয়ে যাবে তত এক্স এর পাওয়ার বাড়তে থাকবে এবং পদগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে। এক্স যদি নিজেই খুব ছোট হয়, আমরা ফিজিক্সে অনেক জায়গায় দেখবো এরকম টাইপের ইকুয়েশন আসবে, এক্সপ্রেশন আসবে যেখানে এক্স নিজেই খুব ছোট, তখন আর এই পদগুলোকে লেখার দরকার পড়ে না, প্রথম দুটো পদ লিখলেই চলে। এগুলোর কন্ট্রিবিউশন এই যোগফলে, এটা একটা টোটাল যোগফল, তো এই যোগফলে এই দুটো বাদ দিয়ে বাকিগুলোর যে কন্ট্রিবিউশন সেটা এতই কম যেটা আমরা ছেড়ে দিলেও চলে, কোনো অসুবিধা হয় না, ছেড়ে দিলেও আমরা প্রায় ঠিকঠাক রেজাল্ট পেয়ে যাই। ক্লিয়ার? তাহলে আমরা ফিজিক্সে এই জিনিসটাকে ইউজ করি, এটা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ইজ নিয়ারলি ইকুয়াল টু 1 প্লাস এন এক্স। এবার 1 প্লাস এক্স এর জায়গায় মাইনাস এক্সও থাকতে পারে, আবার এন এর জায়গায় প্লাস এন এর জায়গায় মাইনাস এনও থাকতে পারে, যা খুশি থাকুক, ফর্মুলা আমাদের এটাই। ওকে, আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো এরকম আছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, বলো এর বিস্তৃতির প্রথম দুটি পদ কি হবে? এই ফর্মুলা অনুযায়ী 1 প্লাস এন মানে মাইনাস হাফ, এক্স মানে মাইনাস এক্স। ফর্মুলাটা তুমি প্লাসেরটাই মনে রাখো, কোনো অসুবিধা নেই। 1 মাইনাস এক্স মানে কি 1 প্লাস মাইনাস এক্স, তাহলে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে দাও, তাহলে 1 প্লাস এক্স বাই 2। যদি এরকম থাকতো ধরো 1 মাইনাস এক্স বা প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে কি হতো 1 প্লাস মাইনাস হাফ ইন্টু এক্স, দ্যাট ইজ 1 মাইনাস এক্স বাই 2। তো যেভাবে খুশি থাকুক, আমরা যদি এইটা মানে ফান্ডামেন্টাল ফর্মুলাটা মনে রাখি, আমরা এটা প্রয়োগ করতে পারবো। তো ফিজিক্সে কিন্তু আমরা এটা অনেক জায়গায় প্রয়োগ করব। ওকে, অলরেডি এক জায়গায় প্রয়োগ করেছি। কোন জায়গায় তোমাদের মনে আছে? আমরা যখন এরারের ক্যালকুলেশন করছিলাম তখন একটা এরার প্রোপাগেশন যে ব্যাপারটা আলোচনা করেছি, যদি তোমাদের মনে থাকে, সেখানে একটা এরকম লাস্টে একটা টপিক ছিল এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন। তো এক্স এর এরার আমরা কি করে ক্যালকুলেট করছিলাম ওই জায়গাটা একটু মনে করে দেখো। এখানে কিন্তু আমরা এই ব্যাপারটাকে, এই কনসেপ্টটাকে কিন্তু ইউজ করেছিলাম। ওকে,
যদি না মনে থাকে আবার একটু খুলে দেখবে কপিটা, যদি নোট করে থাকো। তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যখন ভিডিওগুলো দেখো অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং আমার সাথে সাথে নোটসগুলো করে নেবে, মানে এই ব্যাপারগুলো তুলে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। পরে বইটার সাথে ট্যালি করবে, ট্যালি করে পড়াশোনা করবে। নিশ্চয়ই করো তোমরা, তবুও আমি আরেকবার বলে দিলাম, এটা কিন্তু অবশ্যই করবে। ওকে, এবং ভিডিওগুলো অ্যাট এ টাইম দেখার চেষ্টা করবে, মানে ভেঙে ভেঙে ব্রেক করে করে দেখবে না, তাতে কিন্তু কন্টিনিউটিটা থাকে না, ফ্লোটা থাকে না, নষ্ট হয়ে যায়। একবারে দেখলে যতটা ভালো বুঝতে পারবে, ভেঙে ভেঙে দেখলে অসুবিধা হওয়ার কথা, অসুবিধা হবে। ওকে ওকে, তো এই ছিল বাইনোমিয়াল থিওরেমের যে অংশটুকু আমাদের, অ্যাকচুয়ালি বাইনোমিয়াল থিওরেম তোমাদের একটা চ্যাপ্টার আছে পুরো অঙ্কে, হ্যাঁ। তো আমরা অত ডিটেলসে নিশ্চয়ই যাওয়ার আমাদের স্কোপ নেই। তো আমাদের যেইটুকু লাগবে ফিজিক্সে আমি সেইটুকু বললাম, এটা আমাদের কিন্তু প্রয়োজন পড়বে। আমরা এই ব্যাপারটাকে কিন্তু ফিজিক্সে অনেক জায়গায় ব্যবহার করব। ওকে, আমি একটা প্রয়োগ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, তোমরা যখন গ্র্যাভিটেশন পড়বে তখন দেখবে যে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এরকম একটা এক্সপ্রেশন আসবে, যেখানে জি হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। এবার যদি এইচ ভেরি ভেরি লেস দ্যান আর হয়, এইচ মানে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, যদি উচ্চতাটা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় খুব কম হয়, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, আর উচ্চতাটা যদি মনে করো 100 মিটার, 200 মিটার, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, এই টাইপের যদি হয়, হুইচ ইজ ভেরি স্মল অ্যাজ কম্পেয়ার টু দ্য রেডিয়াস অফ আর্থ, তাহলে পরে কিন্তু এই ফর্মুলাটাকে আমরা রিডিউস করতে পারি, এটার একটা অ্যাপ্রক্সিমেশন নিতে পারি। কীরকম করে দেখো, এটাকে আমি লিখতে পারি জি বাই আর প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। একটু খেয়াল করবে কি কি করছি, আর স্কোয়ারটাকে নিচে নিয়ে গেলাম, হোল স্কোয়ারের ভেতরে ঢুকিয়ে দিলাম, তাহলে এটা কি হবে, জি বাই 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। বোঝা যাচ্ছে? এটাকে করে দিলাম জি ইন্টু 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2। এবার এটাকে বিস্তৃত করব। এইবার আমাদের ওই জায়গায় চলে আসো, 1 প্লাস এক্স, এই যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন। তো দেখো এখানে যে এক্সটা আছে, অবভিয়াসলি এটা লেস দ্যান 1, কারণ এইচ ইজ লেস দ্যান আর, এবং এটা ভেরি ভেরি লেস দ্যান আর, সো এইচ বাই আর ইজ ভেরি স্মল। বোঝা গেল? তো এইচ বাই আর মানেই আমাদের কিন্তু এক্স। তো এটা যদি স্মল হয় তাহলে আমরা এই বিস্তৃতিতে প্রথম দুটি পদ লিখবো শুধু, কি হবে, 1 প্লাস এন এক্স, তাহলে 1 প্লাস এন মানে -2 ইন্টু এইচ বাই আর, তাহলে কি দাঁড়ালো, জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। তো এই ফর্মুলাটা তোমরা এই কিছুদিন পরেই তোমরা কিন্তু করবে, গ্র্যাভিটেশন চ্যাপ্টারে এটা আছে। তো দেখো এখানে প্রয়োগ করলাম আমরা ওই কনসেপ্টটা, ওই বাইনোমিয়াল থিওরেমের যে কনসেপ্টটা এইমাত্র শিখলাম সেটা এখানে প্রয়োগ হয়েছে এই যে এই জায়গায়। কেন আমরা বাকি পদগুলো লিখলাম না? এই বিস্তৃতিতে কতগুলো পদ আছে, যেহেতু এন এর মান মাইনাস আছে, সুতরাং এই বিস্তৃতিতে অসীম সংখ্যক পদ আছে। আমরা শুধু দুটো কেন লিখলাম? বিকজ এক্স যেটা আমাদের, এক্স মানে হচ্ছে এইচ বাই আর, ইট ইজ ভেরি স্মল, কারণ দেওয়া ছিল তোমার এইচ ইজ ভেরি ভেরি লেস দ্যান আর। সেই জন্য এই বিস্তৃতির উচ্চতর মানে এইচ বাই আর এর উচ্চতর ঘাত বিশিষ্ট পদগুলি কিন্তু আমরা উপেক্ষা করতে পারি। পরিষ্কার? এটা পাশে আমরা যুক্তি হিসাবে লিখেও দিই যখন এটা ডিরাইভ করি। তো এই গেল, এরকমভাবে আমরা কিন্তু বিভিন্ন সিচুয়েশনে আমরা এই কনসেপ্টটাকে প্রয়োগ করি। চলো, তাহলে এটা শেষ হলো, এবার চলে যাব আমাদের নেক্সট টপিকে। আমাদের নেক্সট টপিক ছিল ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রিতে আমি বলেছিলাম যে এটা নিয়ে আমি তেমন কোনো আলোচনা, স্পেশাল কোনো আলোচনা আমার করার নেই, বিকজ এটা তোমরা অলরেডি আশা করি শুরু করেছো, তোমরা হয়তো কিছু শিখেওছো। ট্রিগোনোমেট্রির যে ফর্মুলাগুলো আছে প্রত্যেকটা ফর্মুলাই ফিজিক্সে প্রয়োজন হবে। আমি যে জিনিসটা একদম ট্রিগোনোমেট্রির শুরুতে যে জিনিসটা তোমরা পাবে, হয়তো পেয়েওছো অলরেডি, সেটাই একটু বলি। সেটা হচ্ছে 10th লেভেল অবধি, মাধ্যমিক অবধি তোমরা দেখেছো যে থিটার ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ডিগ্রি, এটা ছিল থিটার রেঞ্জ। অর্থাৎ তোমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা,
যাই বের করো না কেন, যাই লেখো না কেন, তোমাদের থিটার ভ্যালু কোথাও তোমরা গ্রেটার দ্যান 90 দেখোনি। দেখেছো কি? দেখোনি। কিন্তু এখন কিন্তু দেখবে। ধরো থিটার ভ্যালু 120 ডিগ্রি, তোমাকে হয়তো বের করতে হবে সাইন 120 ডিগ্রির ভ্যালু কত। ওকে, তো আশা করি সেগুলো শিখেছো। তো এই ব্যাপারটা আমি আর এখানে আলোচনা করব না, তোমরা জানো এই কোয়াড্রেন্টের ব্যাপারটা নিশ্চয়ই জানো। এটা হচ্ছে অল, এটা হচ্ছে সাইন, ট্যান, কস। কি করে বের করতে হয় সেই ব্যাপারটা, এইটা কিন্তু আমি এটা কেন বললাম, এই কনসেপ্টটা এটা আমি বলবো না এখানে, কিন্তু এই কনসেপ্টটা আমাদের ফিজিক্সে কিন্তু মানে খুব ফ্রিকুয়েন্টলি এটা দরকার পড়ে, খুব ফ্রিকুয়েন্টলি, প্রায় প্রতিদিনই লাগবে, প্রতি মুহূর্তেই লাগবে। ওকে, সাইন 120 বা কস 150, এরকম যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলোকে আমাদের বের করতে হবে, বুঝতে হবে যে প্লাস হবে না মাইনাস হবে। তো সেটার রুলস তোমরা ম্যাথমেটিক্সে আশা করি শিখে গেছো এতদিনে, কারণ এটা ট্রিগোনোমেট্রির ফার্স্ট চ্যাপ্টারই এটা ম্যাথসে। ওকে, তো আমি এটা নিয়ে তাই বিশেষ কিছু আর বলছি না। ওকে, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে মনে করো যে এরকম আছে যে আমরা তো জানি যে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু √3/2। তো ধরো এরকম আছে সাইন থিটা ইকুয়াল টু √3/2। তাহলে তুমি বুঝতে পারছো যে থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। এরকম সলিউশন তোমরা করেওছো মাধ্যমিকে। কিন্তু ধরো এরকম আছে, কোথাও তুমি অঙ্ক করতে করতে এরকম আসলো, হয়তো সাইন থিটা ইকুয়াল টু আসলো হচ্ছে 3/4। এবার থিটার ভ্যালু কত? তোমরা যে ত্রিকোণমিতিক চার্ট শিখেছো, যে চার্টের মধ্যে কোণানুপাতগুলোর মান থাকে, সেখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই পর্যন্ত এই এই মানগুলো, এই কয়েকটা মানই তোমরা জানো। এবং তার মধ্যে 3/4 সাইন থিটার মান 3/4 কোনোটাই নেই। কি কি আছে? 0 আছে, হাফ আছে, √3/2 আছে, সরি 1/√2 আছে, তারপরে √3/2 আছে, আরেকটা আছে 1 90 ডিগ্রিতে। এইটা আছে কি? নেই। তাহলে এটা যদি সাইন থিটা ইকুয়াল টু 3/4 তুমি তোমার কোথাও আসে অঙ্ক করতে করতে, তাহলে থিটা তুমি কত লিখবে? তো তখন আমরা এইভাবে লিখি, এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেটরে দিলে পরে বেরিয়ে যাবে। আমরা লিখি এইভাবে, সাইন ইনভার্স 3/4 থিটা। আমি যেহেতু আমার স্ট্যান্ডার্ড ভ্যালুগুলোর মধ্যে পড়ছে না, তখন এইভাবে অ্যান্সারটা আমরা লিখে দিই, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 3/4। এবার দেখবে তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটারে ইনভার্স ফাংশন বলে একটা ফাংশন আছে, যেখানে সাইন আছে, শিফট করলে সাইনের নিচেই দেখবে সাইন ইনভার্স আছে। তো সাইন ইনভার্স 3/4 তুমি যদি ক্যালকুলেটারে ইনপুট দাও, দেখবে ও রেজাল্ট দিয়ে দেবে কত ডিগ্রি। বোঝা গেল কথা? অথবা তুমি যদি ক্যালকুলেটার ইউজ করতে না পারো, ক্যালকুলেটার তো আর সব এক্সামে ইউজ করতে দেয় না, বেশিরভাগ এক্সামেই দেয় না, অল ইন্ডিয়া যত কম্পিটিটিভ এক্সাম আছে কোনোটাতেই দেবে না, কোনো জয়েন্ট এন্ট্রান্সেই কিন্তু ক্যালকুলেটার নট অ্যালাউড, শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এক্সামে অ্যালাউড। তো ফলে তো তোমার কোনো একটা কোশ্চেনে অ্যান্সার আসলো লাস্টে এরকম, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 3/4, তাহলে তুমি কি করবে? তো তোমার অ্যান্সার এটাই রাখতে হবে, এটাই অ্যান্সার। আদারওয়াইজ এরপরে আর কিছু করতে পারবে না তুমি। এরপরে করা যাবে যদি তোমাকে ট্রিগোনোমেট্রিক চার্ট দেয়, যেটা এখন বোধহয় দেয় না, আমাদের সময় দিত, অথবা ক্যালকুলেটর দেয়। তো তোমাদের কোনোটাই যদি না দেয়, তাহলে তোমার এটাই অ্যান্সার, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 3/4। আশা করি বোঝাতে পারলাম ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা বা যতগুলো কোণানুপাত আছে, 6টি কোণানুপাত, তাদের প্রত্যেকের আমি স্ট্যান্ডার্ড কতগুলো কোণানুপাতের মান জানি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলো আমাদের মুখস্থ। এবার যদি এর বাইরের কোনো মান হয়, তাহলে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো না যে অ্যাঙ্গেলটা কত, কোণের মানটা কত, তাই না? যেমন আমি এখানে বললাম যে সাইন থিটা ইকুয়াল টু যদি 3/4 হয়, 3/4 আমাদের চার্টে নেই, কিন্তু 3/4 সাইনের মানে কোনো না কোনো একটা অ্যাঙ্গেলের সাইন থিটা করলে পরে 3/4 অবশ্যই হবে। তো সেটা কত? সেটা যখন আমরা এরকম স্ট্যান্ডার্ড মানের বাইরে কোনো মান পাবো, তখন আমরা উত্তরটা এইভাবে লিখবো, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 3/4। ওকে, তো এটা বলার ছিল। ত্রিগোনোমেট্রি থেকে কোনো আলোচনা আমার করার নেই, তোমরা ম্যাথামেটিক্সেই সব শিখবে। যেটুকু বলছিলাম এটা হচ্ছে এইটুকু। ওকে, চলো এবার নেক্সট টপিকে চলে যাই। ওকে, এরপর আমাদের নেক্সট টপিক যেটা ছিল সেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি।
কোঅর্ডিনেট জিওমেট্রি অনেক বড় ব্রাঞ্চ একটা, তোমরা করবে। তো কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমি শুধু গ্রাফিক্যাল যে ব্যাপার সেই ব্যাপারটা একটু আলোচনা করব, যে কোন ধরনের সমীকরণের গ্রাফ বা কোন ধরনের সম্পর্কের গ্রাফ কীরকম হয়। তো এটা শুরু করার আগে একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ফাংশন কাকে বলে। বাংলায় বলে অপেক্ষক। হোয়াট ইজ এ ফাংশন? ধরো y ইকুয়াল টু 5x, y একটা চলরাশি, এক্সও একটা চলরাশি, এবং y আর x এর সম্পর্ক এরকম y ইকুয়াল টু 5x। এবার দেখো x এর যদি ডিফারেন্ট মান চুজ করো, ধরো x ইকুয়াল টু 0, 1, 2, 3 এরকম মান চুজ করলে, তাহলে তুমি y এরও কিন্তু নির্দিষ্ট এবং ডিফারেন্ট মান পাবে। কত? 0-তে 0, 1-এ 5, 2-তে 10, 3-তে 15। ওকে, তাহলে দেখো কোনো একটি রাশি বলতে এখানে y, অন্য কোনো একটি রাশি এখানে x, এর সাথে যদি এমনভাবে ডিপেন্ডেন্ট হয় যে এই রাশিটার মান চেঞ্জ করলে এই রাশিটার মানও চেঞ্জ হয়, এবং একটাই মান পাওয়া যায়, মানে এক্স এর একটি মানের জন্য ওয়াই এরও একটি মানই পাওয়া যাবে। অর্থাৎ যেমন এক্স ইকুয়াল টু যখন 0, ওয়াই ইকুয়াল টু 0, আর কোনো ভ্যালু নেই। এক্স ইকুয়াল টু যখন 1, তখন ওয়াই ইকুয়াল টু 5, যখন 2 তখন 10, যখন 3 তখন 15। তার মানে এক্স এর একটি নির্দিষ্ট মানের জন্য ওয়াই এর একটি নির্দিষ্ট মান পাওয়া যাবে। যদি এরকম হয় তাহলে এই ওয়াইকে বলা হবে এক্স এর অপেক্ষক। এক্ষেত্রে ওয়াই এক্স এর ফাংশন, বা ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, অথবা বাংলায় বললে ওয়াই এক্স এর অপেক্ষক। এবং এটা আমরা গণিতের ভাষায় এইভাবে লিখি, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। এটার অর্থ হচ্ছে, এই যে লিখলাম আমি, এটার অর্থ কি? ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, অর্থাৎ ওয়াই এক্স এর উপরে ডিপেন্ডেন্ট। এবং কিভাবে ডিপেন্ডেন্ট? এক্স এর আলাদা আলাদা মানের জন্য ওয়াই এরও আলাদা আলাদা মান আছে, এবং প্রত্যেকটি মানের জন্য ওয়াই এর একটি করে মান আছে, নির্দিষ্ট মান আছে। বোঝা গেল? ওকে, এবার চলো গ্রাফিক্যাল পার্টে চলে আসি। কেমন? ধরো আমরা এটা দিয়ে শুরু করি। তোমরা তো গ্রাফ এঁকেছো, ক্লাস 8 থেকে বোধহয় তোমরা গ্রাফ আঁকছো, 9-এ তো এঁকেইছো, সরল রেখার গ্রাফ এঁকেছো। ধরো তোমাকে একটা আমি অপেক্ষক দিলাম, y ইজ এ ফাংশন অফ এক্স, এবং অপেক্ষকটা এরকম y ইকুয়াল টু 2x। যেমন এখানে y ইকুয়াল টু 5x নিয়েছিলাম, y ইকুয়াল টু 2x নিলাম। এবার বললাম এটার গ্রাফ আঁকো। দেখো গ্রাফ ব্যাপারটা কি সেটা একটু বলি, ফিজিক্সে এটা কেন এত ইম্পর্ট্যান্ট। গ্রাফ হচ্ছে দুটি রাশির পারস্পরিক সম্পর্ককে ডেপিক্ট করার একটা পদ্ধতি। ডেপিক্ট করা মানে দেখানো, চিত্ররূপে দেখানো। এমনি তো সম্পর্ক সমানুপাতি হতে পারে, ব্যস্তানুপাতি হতে পারে, বর্গের সমানুপাতি হতে পারে, বর্গমূলের সমানুপাতি হতে পারে, বর্গের ব্যস্তানুপাতি, বিভিন্ন রকম সম্পর্ক হয়তো। ধরো ওয়াই এর সাথে এক্স এর সম্পর্ক, ওয়াই ভ্যারিজ অ্যাস এক্স হতে পারে, ওয়াই ভ্যারিজ অ্যাস 1/x হতে পারে, ওয়াই ভ্যারিজ অ্যাস এক্স স্কোয়ার হতে পারে, ওয়াই ভ্যারিজ অ্যাস 1/x স্কোয়ার হতে পারে, ওয়াই ভ্যারিজ অ্যাস √x হতে পারে, তাই না? তো বিভিন্ন রকম সম্পর্ক হতে পারে, আরও মানে এর পসিবিলিটির কোনো শেষ নেই। ওকে, এই যে সম্পর্কগুলো আমি লিখেছি এগুলো গাণিতিক। এবার এই সম্পর্কগুলোকে আমরা কিন্তু ভিজুয়ালাইজ করতে পারি, আমরা এগুলোর ছবিতে দেখাতে পারি এই সম্পর্কগুলো। সেই ছবিগুলোকেই আমরা বলি গ্রাফ। গ্রাফ হচ্ছে কি, যে একটা রাশি যখন আরেকটা রাশির সাথে সম্পর্কিত থাকে, তখন একটার পরিবর্তন করলে আরেকটা কিভাবে পরিবর্তিত হয় তার চিত্ররূপটাকে গ্রাফ বলে, ঠিক না? তো দেখো y ইকুয়াল টু 2x যদি একটা সম্পর্ক হয়, y x এর অপেক্ষক, এবং কেমন অপেক্ষক? y ইকুয়াল টু 2x, এটা হচ্ছে অ্যাকচুয়াল অপেক্ষকটা, ফাংশনটা। এবার এইটার যদি আমরা গ্রাফ আঁকি, কীরকম গ্রাফ হবে দেখো। আচ্ছা, প্রথমে গ্রাফ আঁকতে গেলে কি লাগে? আমাদের কয়েকটি বিন্দু নিতে হয়। বিন্দু চুজ করে নিয়ে নাও কয়েকটা, বুঝতে পারবে তাহলে। y x, x এর ভ্যালু 0 ধরো, তাহলে y কত হবে? 0। x যদি 1 হয়, y 2, 2 হলে 4, 3 হলে 6, 4 হলে 8।
আরও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো এবার গ্রাফটা আঁকি। এই হচ্ছে তোমার এক্স অক্ষ, এই হচ্ছে তোমার ওয়াই অক্ষ। কেমন গ্রাফ হবে? খুবই সোজা, 0 0, 1 2, 2তে 4, 3তে 6, এই মনে করো 1 2 3 4 5 এরকম। এদিকে মনে করো এটা 1 2 3 4 5 6 7 8 এরকম আছে। তাহলে এই বিন্দুগুলো পাবে তুমি। 4-এ কত? 8। ওকে, এবার এগুলোকে যদি জয়েন করো তাহলে এই হচ্ছে তোমার গ্রাফ। তাহলে y ইকুয়াল টু 2x এর গ্রাফ দেখতে কীরকম? এরকম। শুধু কি এইটুকুই হবে? এই কোয়াড্রেন্টেই শুধু গ্রাফটা সীমাবদ্ধ থাকবে? অ্যান্সার হচ্ছে না, এটাকে পেছন দিকেও এক্সটেন্ড করা যাবে, ঠিক কি না? তুমি এক্সের যে কোনো মাইনাস মান নাও, -1 -2 -3 -4, দেখবে মাইনাস ভ্যালু আসতে শুরু করবে, এই বিন্দুগুলো পাওয়া যাবে তখন। ওকে, তাহলে y ইকুয়াল টু 2x এর গ্রাফ এইরকম হয়। এবারে এই গ্রাফটাতে একটা জিনিস দেখো, ধরো এই কোণটা থিটা, কোন গ্রাফটা অর্থাৎ লেখচিত্র যে সরলরেখাটা দ্বারা প্রকাশিত হচ্ছে সেইটা, এবং এক্স অক্ষের মধ্যবর্তী কোণ। এবং এটা শুধু এক্স অক্ষের মধ্যবর্তী কোণ বললে ভুল হবে, এটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে, এক্স অক্ষ তো এই দিকেও বিস্তৃত আছে, তো ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে গ্রাফের কোণ। এবং এই কোণটা কোন দিকে নেওয়া হয়েছে? অ্যান্টি ক্লকওয়াইজ। এই কোণটা মনে রাখবে, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ মেজার করা হয়েছে। ওকে, এবার দেখো, আমরা যদি এই গ্রাফের উপরে দুটো পয়েন্ট চুজ করি, যে কোনো দুটো পয়েন্ট নাও, ধরো এই পয়েন্টটা আর মনে করো এই পয়েন্টটা, দুটো পয়েন্ট নিলাম। এক্সের ভ্যালু কত? এখানে 1, এখানে কত? 3 দেখা যাচ্ছে। এটার কারেসপন্ডিং ওয়াই এর ভ্যালু কত? 2, এই যে 2, আর এটার কারেসপন্ডিং ওয়াই এর ভ্যালু কত? 6 দেখা যাচ্ছে আশা করি। এই যে দেখো, যখন এক্স এর মান 1, এই যে এখানেও আছে দেখো, এই ছকের মধ্যেও আছে, যখন এক্স এর মান 1 তখন ওয়াই এর মান 2, যখন এক্স এর মান 3, এই যে এইটা, তখন ওয়াই এর মান 6, এই যে 6। ওকে, এবার দেখো এই লাইনটা আমি টানলাম। এবার আমরা যদি ধরো এই কোণটাকে আমি থিটা বলেছিলাম, মনে আছে যে এই কোণটা, এটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কত? থিটা। বলো তো এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে 6 - 2। বলো তো এই দূরত্বটা কত? 3 - 1, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, ঠিক আছে না? এবার যদি আমরা এটা বাই এটা করি, ধরো এটা হচ্ছে পয়েন্ট দিলাম এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা দিলাম পি পয়েন্ট। এবার এখানে দেখো, আমরা যদি বিপি বাই এপি করি, কি পাবো আমরা? বিপি বাই এপি আমরা পাবো হচ্ছে 4/2, দিস ইজ ইকুয়াল টু 2। বিপি বাই এপিকে এই ত্রিভুজে আমরা কি বলতে পারি? ট্যান থিটা বলতে পারি না? ট্যান থিটা। তো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। গ্রাফের ক্ষেত্রে এই ট্যান থিটা জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। এটাকে বলা হয় স্লোপ বা গ্রাফের নতি। এটাকে এম অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, এম ইকুয়াল টু ট্যান থিটা। এমকে কি বলে? স্লোপ। একটু পরিষ্কার হয়ে নাও, স্লোপ মানে কি। ফিজিক্যালি ব্যাপারটা কি দেখো একটু। গ্রাফটা এক্স অক্ষের সঙ্গে যে কোণে আনত, এক্স অক্ষ বললে ভুল হবে, আবার বলছি টেকনিক্যালি, ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে গ্রাফটা যে কোণ করে আছে, অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কোণটা মেজার করতে হবে। দেখো ধনাত্মক এক্স অক্ষের সাথে এই গ্রাফের কোণ কিন্তু এটাও হয়, কিন্তু এই কোণটা আমরা বিচার্য নয়, এটা আমরা নিচ্ছি না, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মেজার করছি। এটা মেজার করতে গেলে ধনাত্মক এক্স অক্ষ থেকে কোন দিকে আসতে হতো? তোমাকে ক্লকওয়াইজ আসতে হতো। অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণটা হয় সেই কোণটা যদি আমরা নেই, সেই কোণের ট্যানজেন্ট যদি বের করি, সেটাকে বলে গ্রাফের স্লোপ, বা বাংলায় বলে নতি, এম দিয়ে প্রকাশ করা হয়। তো এটা আসলে কি? আসলে কিন্তু ট্যান থিটা। বোঝা গেল?
এবার দেখো এই ট্যান থিটার মান, এই গ্রাফটা যেটা আমি এঁকেছি, যেটা কিনা y ইকুয়াল টু 2x এর গ্রাফ, এই ট্যান থিটার মান আমাদের কত আসছে 2। তুমি এই বিন্দু দুটো চুজ না করে অন্য যে কোনো দুটি বিন্দু চুজ করো এবং গ্রাফের যে কোনো জায়গায় চুজ করো, কোনো অসুবিধা নাই। ধরো তুমি নিলা একটা মূল বিন্দু, একটা এই বিন্দু, অথবা একটা এই বিন্দু, একটা এই বিন্দু, অথবা একটা এই বিন্দু, একটা এই বিন্দু, তুমি ট্রাই করে দেখতে পারো, সব ক্ষেত্রেই এটা কত আসবে 2। ওকে, অ্যাকচুয়ালি আমরা এটা যেটা বের করেছি এটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি m ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু, আমরা যেটা করেছি একটু একটু ভাবো, এই যে বিপি করেছি আমরা, এটা কিভাবে এসছে, দুটো ওয়াই এর মান বাদ দিয়ে আসছে না, এটা একটা ওয়াই, এটা একটা ওয়াই, এটাকে তুমি y2 বলো আর এটাকে y1 বলো। সিমিলারলি এটা হচ্ছে দুটো এক্স এর মান এর বিয়োগফল, এটাকে x2 বলো, এটাকে x1 বলো, তাহলে এটা হবে x2 মাইনাস x1, এটাকে তুমি লিখতে পারো ডেল্টা ওয়াই, এটাকে তুমি লিখতে পারো ডেল্টা এক্স, ওয়াই এর পরিবর্তন, এক্স এর পরিবর্তন। তার মানে এক্সকে যদি আমি অল্প পরিবর্তিত করি, তার জন্য ওয়াই যতটা পরিবর্তিত হলো, একটু বুঝবে আমি কি বলতে চাচ্ছি। আমি এক্সকে সামান্য পরিবর্তন করলাম, কত থেকে কত করলাম, 1 থেকে 3, তাহলে এক্সের পরিবর্তন এতটা, অর্থাৎ 2। তার জন্য ওয়াই কতটা চেঞ্জ হলো, ওয়াই ছিল 2, 1-এ 2 ছিল, 2 থেকে 6-এ চলে গেল, তাহলে ওয়াই এর পরিবর্তন কতটা, এইটা 6 মাইনাস 2, y2 মাইনাস y1, এটাকে আমরা ডেল্টা ওয়াই বলেছি, আর এইটাকে আমরা ডেল্টা এক্স বলেছি। এই জিনিসটা হচ্ছে আমাদের ডেল্টা এক্স, আর এই জিনিসটা আমাদের হচ্ছে ডেল্টা ওয়াই। এই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স করলে যেটা আসে সেটাকেই বলে নতি বা ট্যান থিটা বা এম। ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স মানে এই ত্রিভুজের জন্য এটা কি, ট্যান থিটা। বোঝা গেল? এবার এই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এর আরেকটা নামও, মানে আরেকটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনও আছে। এটা আসলে কি নির্দেশ করে দেখো একটু, আমি এক্সকে সামান্য পরিবর্তন করলাম, তার জন্য ওয়াই চেঞ্জ হয়ে গেল, তার মানে এটা কিন্তু হচ্ছে ওয়াই এর পরিবর্তনের হার, অর্থাৎ এক্সকে যদি আমি একক পরিমাণ পরিবর্তন করি তাহলে ওয়াই কতটা পরিবর্তিত হবে সেটা এটা, ঠিক কি না? বুঝতে পেরেছো? তাহলে এটা কিন্তু আসলে, আমি ওই পৃষ্ঠায় চলে যাই, এখানে জায়গা হচ্ছে না। ওকে, তো যেখানে ছিলাম আমরা, এক্সকে আমরা যদি সামান্য পরিবর্তন করি, ডেল্টা এক্স পরিমাণ যদি পরিবর্তন করি, এবং তার দরুন যদি ওয়াই এর পরিবর্তন ডেল্টা ওয়াই হয়, তাহলে এই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটাকে আমরা কি বলছি, এটা হচ্ছে আমাদের এম, এটা হচ্ছে আমাদের ট্যান থিটা, এটাকে আমরা বলছি স্লোপ। এটার আরেকটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনও আছে, এটা কি নির্দেশ করে, এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এটা একটু বুঝবে, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। এই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স মানে কি, মানে হচ্ছে ওয়াই এর পরিবর্তনের হার, কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। আমি যদি এক্সকে পরিবর্তন করি তাহলে ওয়াই কি হারে পরিবর্তিত হয়, প্রতি একক এক্স এর পরিবর্তনে ওয়াই এর পরিবর্তন কত, এটা হচ্ছে সেই বিষয়টাকে নির্দেশ করে। যেটা আমার এই আগের গ্রাফটাতে আমি যে এক্সাম্পলটা নিয়েছিলাম তাতে 2 এসছিল, তার মানে ইউনিট পরিমাণ এক্সকে যদি আমি পরিবর্তন করি তাহলে পরে এক্স ওয়াই এর পরিবর্তন হচ্ছিল 2, এবং এটা গ্রাফের সর্বত্র সেম হচ্ছিল। একটু গ্রাফটা দেখো তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। এই যে গ্রাফটা ছিল আমাদের, দেখো এই দেখো, এই ছকে দেখো, তাও তাও বুঝতে পারবে আরো ভালো। 0-তে 0 ছিল, এক্স যখন 0 ছিল, এক্স যখন 0 ছিল ওয়াইও 0 ছিল, এক্স যখন 1 হলো তখন 2 হলো, 1 থেকে 2 হলো এটা 4 হলো, এটা 2 থেকে 3 হলো এটা 6 হলো, 3 থেকে 4 এটা 8 হলো। তা কত করে বাড়ছে, এক্স 1 করে বাড়ছে, ওয়াই 2 করে বাড়ছে, তার মানে রেট অফ চেঞ্জ অফ ওয়াই কত, 2। বুঝতে পারলো? ওকে, এবার তাহলে আমরা যে জিনিসটা শিখলাম এখানে সেটা হচ্ছে যে এই টাইপের যদি ইকুয়েশন হয়, ওয়াই ইকুয়াল টু 2x, ওয়াই ইকুয়াল টু 5x, ওয়াই ইকুয়াল টু যা খুশি এরকম, ওয়াই ইকুয়াল টু kx টাইপের, তাহলে পরে তার গ্রাফটা কেমন হবে, প্রথমত গ্রাফটা মূলবিন্দুগামী হবে, এই দিক দিয়ে যাবে, কারণ x 0 মানে ওয়াইও 0, এবং সরল রেখা হবে, অবশ্যই সরল রেখা হবে। এবার এক্ষেত্রে
যে এই গ্রাফের যে নতি, সেই নতিটা হচ্ছে ট্যান থিটা, যেখানে থিটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে গ্রাফের কোণ, অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। এই নতিটার আরেকটা মিনিং হচ্ছে যে এই নতিটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারকে সূচিত করে। ক্লিয়ার? ওকে, এবার আমাদের সমীকরণে বলো তো, এই যে সমীকরণটা, এই সমীকরণের মধ্যে নতিটা কোথায় লুকিয়ে আছে বলতে পারো কি? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স মানে নতি, বা এটা মানে নতি, বা এটা মানে নতি, বা এটা মানে নতি। এখানে নতিটা কোথায় লুকিয়ে আছে জানো? এইটা হচ্ছে নতি, এই যে। বুঝতে পারছো কেন এটা নতি? সেটাও একটু বোঝা দরকার। দেখো, যদি আমাদের নতি কত আসছে, দেখো 2 আসছে না? তুমি বলতে পারো 2 আসছে মানে এই যে ওই 2টাই এটা নাকি? নাও তো হতে পারে। তো আমি দেখাই, দেখো আমি কি বলেছিলাম, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটাকেই তো নতি বলে। ডেল্টা ওয়াই মানে কি? ওয়াই এর পরিবর্তন। ডেল্টা এক্স মানে কি? এক্স এর পরিবর্তন। তো তুমি গ্রাফের উপরে যে কোনো বিন্দু নাও, দুটো বিন্দু, তো আমি একটা বিন্দু নিলাম মূল বিন্দু, আরেকটা অন্য যে কোনো বিন্দু, তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখো একটু। একটা বিন্দু মূল বিন্দু নিলাম, দেখা যাচ্ছে? এবার হয়তো দেখা যাচ্ছে। একটা বিন্দু মূল বিন্দু নিলাম, আরেকটা বিন্দু যে কোনো বিন্দু নাও, ধরো এই যে 3 সেকেন্ডের যে বিন্দুটা, একটা 0 0 আরেকটা হচ্ছে 3 6, এই যে এই বিন্দুটা 0 0 আর 3 6 নিলাম, করে আমরা স্লোপ বের করব। চলো দেখি কত হবে তাহলে। y2 ডেল্টা y মানে y2 মাইনাস y1, দ্যাট মিন্স 6 মাইনাস 0। ডেল্টা x মানে x2 মাইনাস x1, দ্যাট মিন্স 3 মাইনাস 0। ঠিক কি না? ইকুয়াল টু কত? 2। এবার এই বিন্দুটা যেটা আমি নিলাম, এই যে সেকেন্ড বিন্দুটা যেটা নিলাম, একটা তো মূল বিন্দু নিয়েছি, সেকেন্ড বিন্দুটা আমি যেটা নিয়েছি ওটা কি ছিল বিন্দুটা একটু মনে করো 3 6, x ইকুয়াল টু 3 y ইকুয়াল টু 6। তা না নিয়ে যদি আমি এরকম নিতাম যে কোনো বিন্দু আমার ইচ্ছা মতো, যেটা কিনা স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, এক্স এর মান যা খুশি, ওয়াই এর মান যা খুশি, আরবিট্রারি একটা পয়েন্ট নিলাম গ্রাফের উপরে, অবশ্যই। ঠিক আছে, মানে বুঝতে পারছো ব্যাপারটা? এই দেখো এখানে আবার আঁকি। হ্যাঁ, তোমার গ্রাফটা তো এরকম ছিল, তাই না? এই এক্স, এই ওয়াই, আমি একটা যে কোনো বিন্দু নিলাম, ধরো এই বিন্দুটা পি, এর স্থানাঙ্ক এক্স ওয়াই, তাহলে এইটুকু আমার এক্স, এটুকু ওয়াই, আর একটা বিন্দু এইটা মূল বিন্দু হুইচ ইজ 0 0। তাহলে এবার যদি স্লোপ বের করি, এই যে থিটা, তাহলে স্লোপ ইকুয়াল টু কী হবে? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। ডেল্টা ওয়াই মানে এখানে ওয়াই মাইনাস 0, ডেল্টা এক্স মানে কত? এক্স মাইনাস 0, সো ইট ইজ ওয়াই বাই এক্স। তাহলে এম ইকুয়াল টু ওয়াই বাই এক্স। এবার তোমার সমীকরণ কী ছিল দেখো, ওয়াই ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 2x ছিল, তাহলে ওয়াই বাই এক্স ইকুয়াল টু কত? 2, তাই না? তার মানে ওইটা, ওই যে 2টা এখানে আছে, এই যে সমীকরণে যে 2টা আছে, এটাই কিন্তু অ্যাকচুয়ালি তোমার এম। বোঝাতে পারলাম? ওকে, তাহলে এবার বলো তো, যদি এরকম থাকে ওয়াই ইকুয়াল টু মনে করো 2x এর জায়গায় 4x আছে, এটার গ্রাফ কেমন হবে? আমি যদি এখানেই আঁকি, এটা যদি ওয়াই ইকুয়াল টু 2x এর গ্রাফ হয়, এই গ্রাফটা মনে করো ওয়াই ইকুয়াল টু 2x সমীকরণের গ্রাফ। ওয়াই ইকুয়াল টু 2x সমীকরণের নতি কত? 2। আর ওয়াই ইকুয়াল টু 4x সমীকরণের গ্রাফ কীরকম হবে? একই নেচারের হবে, শুধু কি আলাদা? ওর নতি আলাদা, ওর নতি 4, নতি বেশি। নতি বেশি মানে কি? নতি বেশি মানে থিটা বেশি, কারণ থিটা আর ট্যান থিটা কিন্তু প্রপোর্শনাল। এই পাশে লিখি, ট্যান থিটা ইজ প্রপোর্শনাল টু থিটা, ডিরেক্টলি প্রপোর্শনাল টু থিটা। থিটা যত বাড়ে ট্যান থিটা তত বাড়ে। তাহলে এর থিটা যা ছিল, অবশ্যই এর থিটা বেশি হবে, তার মানে এটা আরও খারাপ হবে, কারণ এর ট্যান থিটার মান 4, এর ট্যান থিটার মান কত ছিল? 2। বুঝতে পারছো? ট্যান থিটার মান যদি, যেহেতু এটা 4, তাহলে থিটার মানও এটার বেশি। তাহলে এই গ্রাফটা যেটা হবে, এরকমই স্ট্রেট লাইন হবে, মূলবিন্দুগামী হবে, শুধু কি হবে? স্লোপটা বেশি। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 4x এর গ্রাফ। বোঝা যাচ্ছে? তার মানে এটার থিটা যা আর এটার থিটা যা, এই থিটা দুটো শুধু আলাদা, গ্রাফ দুটোর মধ্যে থিটা দুটো আলাদা। এটাকে থিটা 1 বলো, এটাকে থিটা 2 বলো,
θ2 is greater than θ1। বোঝা গেল? এবার বলো দেখি, যদি এরকম থাকে সমীকরণটা y ইকুয়াল টু -2x, এর গ্রাফ কেমন হবে, কোন দিক দিয়ে যাবে, এর নতি কত, m ইকুয়াল টু, বুঝতে পারছো এর নতি -2। তার মানে কি, তার মানে নতি মাইনাস, ট্যান থিটার মান মাইনাস কখন হয়, তোমরা ট্রিগোনোমেট্রিতে শিখেছো, ট্যান থিটার মান মাইনাস হয় ইফ থিটা ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি। উইদিন 90 ডিগ্রি তো ট্যান থিটা পজিটিভই হয়, ট্যান থিটা কেন, সব থিটাই পজিটিভ হয়, ঠিক কি না? ট্যান থিটা মাইনাস কখন হবে, যদি থিটা স্থূলকোণ হয়, ঠিক আছে? তার মানে গ্রাফটা কেমন হবে, এমনিতে তুমি আঁকো বিন্দু, তো বিন্দু এখান থেকে বিন্দু নিয়ে এক্স ওয়াই, এক্স 0 1 2 -1 -2 নিলাম, এই কয়েকটা, 0-তে 0, 1-এ -2, 2-তে -4, -1-এ +2, -2-তে +4। গ্রাফ কেমন হবে আঁকি, এক্স ওয়াই 0 0 0 0 দিয়ে তো যাবেই, এটা তো আমরা শিখেইছি একটু আগে। 1 -2, 1-এ -2, 2-তে -4, 2-তে -4, -1-এ 1 না -1-এ 2, -2-তে 4, দেখতে পাচ্ছ? তাহলে এই হচ্ছে তোমার এই যে গ্রাফ। এবার এই গ্রাফের নতি কি করে বের করবে, এই যে তোমার থিটা, সো ট্যান থিটা কত, এই যে তোমার সমীকরণের মধ্যেই আছে, ট্যান থিটা ইকুয়াল টু -2। কেন -2 হলো, কারণ থিটা অবটিউস, থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি। আমি বলেছি থিটা মানে কি, থিটা মানে ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, ধনাত্মক এক্স অক্ষের সাথে কিন্তু এই কোণটা উৎপন্ন করছে, কিন্তু এইটা কিন্তু নতির হিসাবে এইটা আসবে না, নতির হিসাবে আমাকে নিতে হবে এটা। নতি যদি হিসাব করতে হয় তাহলে সব সময় নিতে হবে ট্যান অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য পজিটিভ এক্স এক্সিস অ্যান্ড দ্য গ্রাফ অ্যান্ড মেজার্ড অ্যালং অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। ওকে, তো এটা -2 কেন আসছে, কারণ দেখতে পাচ্ছ এই যে অবটিউস, তো এটা হচ্ছে সেই গ্রাফটা, পরিষ্কার? ওকে, তো এই গেল এক ধরনের লেখচিত্র। যদি y ইকুয়াল টু kx টাইপের ইকুয়েশন হয়, y ইকুয়াল টু kx এই টাইপের যদি ইকুয়েশন হয়, y ইকুয়াল টু kx টাইপের ইকুয়েশনের মানে সম্পর্কটা অ্যাকচুয়ালি কীরকম, y আর x এর সম্পর্কটা কীরকম দেখি একটু তোমরা বলতে পারো কি না? y আর x এর সম্পর্ক হচ্ছে এরা সমানুপাতিক। ফিজিক্সে এইরকম সম্পর্ক প্রচুর পাবে, যেমন সবচেয়ে সিম্পল তোমরা যেটা ক্লাস 10-এ পড়ে আসছো, v ভ্যারিজ অ্যাজ i, ওহম সূত্র, আর v ইকুয়াল টু আর আই। তাহলে v আর i এর যদি গ্রাফ আঁকো তাহলে কেমন হবে, তোমরা এটা এঁকেওছো, এদিকে তোমরা দিয়েছো v, এদিকে তোমরা দিয়েছো i, কীরকম গ্রাফ পেয়েছো, এরকম পেয়েছো, তোমাদের যদি মনে থাকে, বুঝতে পারছো? তাহলে y ইকুয়াল টু kx এই টাইপের যে সমীকরণগুলো তাদের গ্রাফ এই টাইপের হবে, এবং এখানে k যেটা সেটাই হচ্ছে আমাদের m, m মানে নতি, অথবা বলতে পারো নতির আরেকটা ফিজিক্যাল মিনিং কি, এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x। পরিষ্কার? তো রেট অফ চেঞ্জ অফ y বলো, অথবা নতি বলো, বা ট্যান থিটা বলো, যাই বলো, ডেল্টা y বাই ডেল্টা x বলো, বা y2 মাইনাস y1 বা বাই x2 মাইনাস x1 বলো, যেভাবে খুশি তুমি বলো বা লেখো, সব কিছু কিন্তু একই জিনিস, সেম জিনিস। তো এটা গেল একটা টাইপের ইকুয়েশন। আচ্ছা চলো এইবার আমরা একটা কাজ করি, আমরা তো এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে y ইকুয়াল টু kx বা y ইকুয়াল টু mx টাইপের ইকুয়েশন নিয়ে গ্রাফ এঁকেছিলাম, তাই না? এবার যে ইকুয়েশনটা নিলাম আমরা, দেখো ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল টু 2x প্লাস 3, তার মানে y ইকুয়াল টু mx প্লাস সামথিং হতে বলতে পারো। তো এটা m কি না সেটা পরের কথা, এটা নিয়ে পরে ডিসকাস করি। তো ইকুয়েশনটা এরকম, y ইকুয়াল টু 2x প্লাস 3,
আমরা এটার গ্রাফ আঁকতে চাই। তো এক্স ইকুয়াল টু 0 নাও, 1 নাও, 2 নাও, -1 নাও, যা খুশি তুমি নিতে পারো। 0 নিলে 3 হবে, 1 নিলে কত হবে 5 হবে, 2 নিলে কত হবে 7 হবে, -1 নিলে কত হবে +1 হবে। চলো বসাই এই বিন্দুগুলো। 0 3 1 5 2 7 -1 1। দেখতে পাচ্ছ? এই হচ্ছে তোমার গ্রাফ। ওকে, 0-তে তুমি পাচ্ছ 3, 1-এ পাচ্ছ 5, 2-তে পাচ্ছ 7, -1-এ পাচ্ছ +1। এবার এই সমীকরণটার ক্ষেত্রে নতি বের করতে গেলে এইটা হচ্ছে তোমার থিটা, তাহলে tan থিটা ইকুয়াল টু কত? এই ক্ষেত্রেও কিন্তু tan থিটা হবে 2, এইটা হবে। তুমি বের করে দেখতে পারো, যে কোনো দুটো বিন্দু নাও, বিন্দু নিয়ে, যেমন এই দুটো বিন্দু যদি নাও, এটা হচ্ছে তোমার ডেল্টা ওয়াই, এটা হচ্ছে তোমার ডেল্টা এক্স, তুমি এদের হিসাব করে নাও, করে নিয়ে বের করে দেখো 2ই হবে। এখান থেকে ছক থেকে মানগুলো নিয়ে নাও, নিয়ে করে দেখো 2 হবে। বুঝতে পারছো? এবং এটা পজিটিভ, দেখো থিটা সূক্ষ্মকোণ, সুতরাং পজিটিভ তো হওয়ার কথা ছিলই। আচ্ছা, এবার এই যে 3টা, এটা কি রিপ্রেজেন্ট করে? দেখো এই 3টা কোন জিনিসটা? এই 3টা হচ্ছে, দেখো এই যে যখন x ইকুয়াল টু 0 ছিল, দেখো x ইকুয়াল টু 0-তে y এর ভ্যালু কত 3। ওকে, তো এই যে সেই 3টা, x ইকুয়াল টু 0-তে 3। পরিষ্কার? যদি ওই 3টা না থাকতো, একটু ভাবো, আমাদের আগের যে গ্রাফগুলো আঁকলাম তাতে এই বিন্দুটা কি ছিল 0 0 ছিল, এখন এই বিন্দুটা কত 0 3। এক্স ইকুয়াল টু 0-তে ওয়াই এর ভ্যালু 0 নয়, কিছু একটা আছে, সেই ভ্যালুটা কত 3। সেই জন্য গ্রাফটা এই দিক দিয়ে যায়নি, এই দিক দিয়ে যেত যদি এই 3টা না থাকতো, মানে এই জায়গায় যদি 0 থাকতো। না থাকা মানে 0 থাকা, কিন্তু এখানে আছে 3, সেই জন্য +3 যেহেতু উপর দিয়ে গেছে। এটাই যদি y ইকুয়াল টু 2x - 3 হতো, তাহলে ইমাজিন করো কোন দিক দিয়ে যেত? অবভিয়াসলি এই দিক দিয়ে যেত, এই যে -3 পয়েন্টটা। বোঝা গেল? তো এই যে 3টা, এই যে 3টা, এটাকে বলে ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্ট অন ওয়াই অ্যাক্সিস, বাংলায় বলে ওয়াই অক্ষে ছেদিতাংশ। এটা পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। এটাকে জেনারেলি সি দিয়ে ডিনোট করা হয়। পরিষ্কার? তাহলে এই যে টাইপটা ইকুয়েশনের, ইন জেনারেল এই টাইপটাকে আমি কি লিখতে পারি? ইন জেনারেল লিখতে পারি y ইকুয়াল টু, এই 2টা কি রিপ্রেজেন্ট করে? এটা হচ্ছে mx, আর এটা হচ্ছে c। c ইটসেলফ ক্যান বি নেগেটিভ, তখন গ্রাফ এই দিক দিয়ে যাবে। c পজিটিভ হলে মূল বিন্দুর উপর দিয়ে যাবে, c নেগেটিভ হলে নিচ দিয়ে যাবে। বোঝা গেল? ওকে, এবার বলো, যদি সমীকরণটা এরকম হতো, y ইকুয়াল টু -2x + 3, তখন কি করতে? -2x + 3 হলে, তো দেখো y ইকুয়াল টু -2x এর গ্রাফটা আমাদের কোন দিক দিয়ে গেছিল? আমরা একটু আগে তো গ্রাফ এঁকেছিলাম, তোমাদের যদি মনে থাকে, এখানে আবার দেখাচ্ছি। y ইকুয়াল টু -2x এর গ্রাফটা কোন দিক দিয়ে গেছিল? এই দিক দিয়ে গেছিল। এটা ছিল y ইকুয়াল টু -2x এর গ্রাফ। এবার -2x + 3 আছে, তাহলে কোন দিক দিয়ে যাবে? এই দিক দিয়ে যাবে, এরকম হবে গ্রাফটা। যদি -2x - 3 থাকে, এই যে +3 ইন্টারসেপ্ট, যদি -2x - 3 থাকতো, তাহলে এই দিক দিয়ে যেত। তাহলে এটা কার গ্রাফ? y ইকুয়াল টু -2x + 3। এটা কার গ্রাফ? y ইকুয়াল টু -2x - 3। বোঝা গেল? এক্ষেত্রে প্রত্যেকটারই নতি কত? এক্ষেত্রে প্রত্যেকটারই নতি হচ্ছে, এই ইকুয়েশনে নতির মান কত? এই যে নতি, এই যে নতি, এই যে নতি, নতি ইকুয়াল টু m ইকুয়াল টু
-2। এটা -2 কেন? দেখো এই যে অ্যাঙ্গেলটা কীরকম অ্যাঙ্গেল, এটা বলো বা এটা বলো বা এটা বলো, সেম অ্যাঙ্গেল কিন্তু এরা, থিটা থিটা থিটা, তিনোটাই একই অ্যাঙ্গেল এবং এরা কীরকম অ্যাঙ্গেল? অবটিউস, স্থূলকোণ। তাই জন্য এম এর মান মাইনাস, এম ইকুয়াল টু ট্যান থিটা, ট্যান থিটা মাইনাস হয় যদি থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়। এটা একটু আগেও বলেছি। ওয়াই আর এক্স এর মধ্যে কেমন সম্পর্ক থাকলে পরে লেখচিত্রগুলো কেমন হয় সেটা একটু মোটামুটি দেখে নিলাম। হ্যাঁ, যদি ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপের ইকুয়েশন হয় তাহলে মূল বিন্দুগামী সরলরেখা হবে, এম এর মান যত বেশি হবে তত সরলরেখাটা বা লেখচিত্রটা খাড়া হবে। খাড়া মানে বোঝো, অর্থাৎ কোণের মানটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণের মানটা বেশি হবে, তাই না? এরকম হবে। অর্থাৎ এখানে দেখো, এটা যদি একটা লেখচিত্র হয়, এটা হচ্ছে ওর থিটা, এম এর মান যত বাড়বে, এম এর মান যত বাড়বে তত এই থিটা বাড়তে থাকবে, তার মানে লেখচিত্রটি খাড়া হতে থাকবে। ওকে, যদি ওয়াই ইকুয়াল টু, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপের ইকুয়েশনের গ্রাফ, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি টাইপের ইকুয়েশন, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যেটা আমি এখন আলোচনা করলাম, এই যে এই টাইপের ইকুয়েশন, এই টাইপের ইকুয়েশনের গ্রাফ মূলবিন্দু দিয়ে যাবে না, কারণ সি এর মান 0 নয়। সি কে কি বলে? ওয়াই অক্ষে ছেদিতাংশ। ওয়াই অক্ষে ছেদিতাংশ 0 হওয়া মানে ইকুয়েশনটা অ্যাকচুয়ালি সরলরেখার কিন্তু জেনারেল ইকুয়েশন কিন্তু এটা। হ্যাঁ, আমি জেনারেলটা আগে বলিনি, আমি স্পেশালগুলোই আগে বলেছি, এবার জেনারেলে আসলাম লাস্টে। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি হচ্ছে অ্যাকচুয়ালি সরলরেখার জেনারেল ইকুয়েশন। এবার পেছন দিক থেকে ভাবো, সি যদি 0 হয় তাহলে এটা দাঁড়িয়ে যায় ওয়াই ইকুয়াল টু এম এক্স, তখন গ্রাফগুলো এরকম হয় বা এরকম হয়। বোঝা গেল? যেখানে এম হচ্ছে নতি, নতি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। নতি পজিটিভ কখন হবে? যদি থিটা সূক্ষ্মকোণ হয়। নতি নেগেটিভ কখন হবে? যদি থিটা স্থূলকোণ হয়। আর যদি সি নন জিরো হয়, সি এর মান পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যদি পজিটিভ হয় তাহলে এটা মূলবিন্দুর উপর দিয়ে যাবে গ্রাফটা, আইদার এরকম অথবা এইরকম। সি পজিটিভ, দেখো দুই ক্ষেত্রেই, এই গ্রাফেরও সি পজিটিভ, এই গ্রাফটারও, এই যে এই গ্রাফটারও সি পজিটিভ। ভালো করে খেয়াল করবে আমি কোন কোন গ্রাফের কথা বলছি, এইটা আর এটা। ওকে, আর যদি সি নেগেটিভ হয়, সি নেগেটিভ, এই যে এই গ্রাফেরও সি নেগেটিভ, এই গ্রাফেরও সি নেগেটিভ। পরিষ্কার? এটা কার গ্রাফ? ওয়াই ইকুয়াল টু -2x -3। এটা কার গ্রাফ? ওয়াই ইকুয়াল টু +2x -3। এটা হচ্ছে +2x -3 এর গ্রাফ, এই যে এই সমীকরণের গ্রাফ। পরিষ্কার? আবার একটু সামারি করে দেই, বলো এইখানে কয়টা গ্রাফ দেখতে পাচ্ছ? এইটা, এই ছবিতে আর এই ছবিতে অ্যাকচুয়ালি 6টা গ্রাফ আছে। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স এর গ্রাফ, ওয়াই ইকুয়াল টু 2x এর গ্রাফ। আমি একটা সমীকরণ দিয়েই সব কিছু করছি। ওয়াই ইকুয়াল টু 2x এর গ্রাফ এটা, ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 3 গ্রাফ এটা, ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 3, ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস 3 গ্রাফ এটা। কেমন হয়ে গেল? এটা মাঝখানেরটা কার গ্রাফ? এই মাঝখানেরটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু -2x এর গ্রাফ। এটা কার গ্রাফ? ওয়াই ইকুয়াল টু -2x প্লাস 3। এটা কার গ্রাফ? ওয়াই ইকুয়াল টু -2x মাইনাস 3। ওকে ওকে, এই দুটো গ্রাফ নিয়ে তো আগেই আলোচনা হয়েছে। এই যে এই দুটো, ওয়াই ইকুয়াল টু 2x, ওয়াই ইকুয়াল টু 2x আর ওয়াই ইকুয়াল টু -2x, এই দুটো নিয়ে আর বেশি কথা বলি না, বাকি চারটা নিয়ে আলোচনা করছি। এই গ্রাফটার হচ্ছে নতি এবং ইন্টারসেপ্ট, অর্থাৎ ওয়াই অক্ষে ছেদিতাংশ। এই যে নতি মানে ট্যান থিটা, এবং ইন্টারসেপ্ট দুটোই ধনাত্মক, দুটোই পজিটিভ। এই গ্রাফটার নতি পজিটিভ, নতি সূক্ষ্মকোণ, ট্যান থিটা সূক্ষ্মকোণ মানে নতি পজিটিভ, ট্যান থিটা পজিটিভ, কিন্তু ইন্টারসেপ্ট যেটা ওয়াই অক্ষের ছেদিতাংশ এটা কিন্তু নেগেটিভ। ওকে, এই গ্রাফে কি আছে? এই গ্রাফে নতি নেগেটিভ, এই যে নতি নেগেটিভ, কিন্তু ইন্টারসেপ্ট যেটা, এই যে ইন্টারসেপ্ট এটা পজিটিভ, +3। আর এই গ্রাফে কি আছে? এই গ্রাফের নতিও নেগেটিভ, এই যে নতি মানে ট্যান থিটা, থিটা এখানে দেখতে পাচ্ছ 90 ডিগ্রি থেকে বড়, সুতরাং নেগেটিভ, এবং ইন্টারসেপ্টটাও নেগেটিভ, ইন্টারসেপ্টটাও
এই যে ইন্টারসেপ্ট দেখতে পাচ্ছ, ওয়াই অক্ষে ছেদিতাংশ, এটাও নেগেটিভ, এই যে -3। পরিষ্কার? তো মোটামুটি সরল রেখা এই কয়েক ধরনের। আচ্ছা, এবার আরেকটা কথা বলি, আমরা দুই ধরনের সমীকরণের গ্রাফ আঁকলাম তো এতক্ষণ। কি কি দুই ধরনের সমীকরণ? একটা ফাঁকা জায়গায় লিখি। আমরা যে দুই ধরনের সমীকরণের গ্রাফ আঁকলাম সেটা হচ্ছে এরকম। একটা হচ্ছে y = mx টাইপের, আরেকটা হচ্ছে y = mx + c টাইপের, তাই না? আমরা স্টার্ট করেছিলাম এই ইকুয়েশনটা দিয়ে y = 2x, তারপর আমরা এটা আঁকলাম 2x + 3, 2x - 3, -2x + 3, -2x - 3, আর এখানে এঁকেছি y = 2x আর y = -2x এর। তো এই সম্পর্কটা এই দুটো সমীকরণ দিয়েই বোঝো, আর বেশি অতগুলো সমীকরণ নেওয়ার দরকার নেই। এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাতে তুমি y আর x এর সম্পর্ক কেমন বলবে? সমানুপাতি। x ডাবল হলে y ডাবল হবে, x যদি ট্রিপল হয় y ট্রিপল হবে, কিন্তু এটাতে তা হবে কি না। এটাতে x বাড়লে y বাড়বে ঠিকই, কিন্তু এই সম্পর্ক মানে এই সমীকরণে y আর x এর যে সম্পর্ক আছে আর এই সমীকরণে যে সম্পর্ক আছে, এই সম্পর্ক দুটো কিন্তু একই টাইপের না। এটা বাড়লে x বাড়লে y বাড়ে, এখানেও x বাড়লে y বাড়ে, কিন্তু একই হারে বাড়ে না। এই সমীকরণে কিন্তু একই হারে বাড়ে, প্রথম সমীকরণে একই হারে বাড়ে। x এর মান, তুমি যদি x এর মান যখন 1, দেখো x এর মান যখন 1, y কত? 2, x = 1, y = 2, x = 2, y = 4, x = 3, y = 6। দেখো একই হারে বাড়ছে, x 1 1 করে বাড়ছে, y 2 2 করে বাড়ছে। এইখানে কি তাই? তা নয়। এখানে x এর মান 1, y এর মান হচ্ছে 5, x এর মান 2, তো x এর মান 2, y এর মান হচ্ছে 7, x এর মান 3, y এর মান হচ্ছে 9। বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? সেটা বুঝতে পারছো আশা করি। অর্থাৎ এই দুটো সমীকরণে কিন্তু x এবং y এর সম্পর্ক একরকম নয়, যদিও দুই ক্ষেত্রেই x বাড়লে y বাড়ে, x কমলে y কমে, এটা ঠিক, কিন্তু দুই ক্ষেত্রে সম্পর্কটা একরকম না। এটাকে বলে সমানুপাতি সম্পর্ক। ওকে, এতক্ষণ আমরা x এবং y এর যদি সমানুপাতি সম্পর্ক থাকে তাহলে পরে গ্রাফ কেমন হয় সেটা আঁকতে শিখলাম। এবার দেখি যদি ব্যস্তানুপাতি সম্পর্ক থাকে তাহলে কেমন হবে। ধরো এরকম একটা মানে y ভ্যারিজ অ্যাজ 1/x, এই টাইপের সম্পর্ক। তো এই টাইপের সম্পর্ক আছে, এরকম একটা সম্পর্ক লিখি, এরকম একটা সমীকরণ লিখি। ধরো y = আছে মনে করো 12/x, এটা একটা সম্পর্ক, এটার গ্রাফ আঁকতে হবে। তো চলো বিন্দু তৈরি করি আগে। x y, x = এখানে 0 নিলে পরে দেখো x যদি 0 বসাও তাহলে কিন্তু y অসীম চলে আসবে। অসীম মানে বুঝতে পারছো, তার মানে তুমি যে গ্রাফ আঁকবে তার পেজের বাইরে। তো সুতরাং 1 থেকে স্টার্ট করো, তাহলে 1 এ কত পাবে? 12, 2 তে কত পাবে? 6, 3 তে কত পাবে? 4, 4 এ কত পাবে? 3, 6 এ কত পাবে? 2, ঠিক কিনা? চলো তাহলে গ্রাফ আঁকি, এখানেই আঁকি। এই হচ্ছে x, y, কেমন হবে? 1 এ, এই যে 1, 1 এ কত? 12, ধরো এটা 12 ম্যাক্সিমাম। 2 এ কত? অর্ধেক, 6, 3 এ কত? 4, 4 এ কত? 3, 6 এ কত? 2। তো দেখো গ্রাফ কেমন হচ্ছে। আমি কিন্তু এই গ্রাফের একটা সাইড আঁকলাম, আরও একটা সাইড আছে এর। কীরকম? তুমি যদি এই মানগুলো মাইনাস নিতে, এটা যদি -1 নাও তাহলে এটা -12, -2, -6, -3, -4, -4, -3, -6, -2। সো তখন গ্রাফটা এইরকম হবে। বুঝতে পারলে? তাহলে যদি y এবং x এর সম্পর্ক ব্যস্তানুপাতি হয় তাহলে এই টাইপের গ্রাফ পাওয়া যাবে। যদি এই টাইপের সম্পর্ক হয়, ধরো y = -12/x, তাহলে ইমাজিন করো গ্রাফ কোন দিক দিয়ে হবে। তখন হবে এইটা
এটা বোঝা গেল? এটা কিসের গ্রাফ? y ইকুয়াল টু 12/x এর। আর এটা কিসের গ্রাফ? কোন সমীকরণের গ্রাফ? y ইকুয়াল টু -12/x এর। এটা এবং এটা, এটা এবং এটা। এই শেপটাকে আমরা কি বলি? আয়তাকার সমপরাবৃত্ত, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এই গ্রাফের সাথে তোমরা পরিচিত, তোমরা পিভি গ্রাফ এঁকেছো। বয়েল সূত্রে আমরা কি জানি? ভি ভ্যারিজ অ্যাজ 1/p। তো এই গ্রাফ তোমরা এঁকেছো, এই হচ্ছে সেই গ্রাফ। এরকম ব্যস্তানুপাতিক সম্পর্ক ফিজিক্সে আমরা অনেক পাবো। এরকম একাধিক দুটো ভৌত রাশির ব্যস্তানুপাতিক সম্পর্ক যেখানেই পাবো, তো বুঝতে পারবে যে ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে গ্রাফ এরকম হবে। ক্লিয়ার? কোনো অসুবিধা? আশা করি অসুবিধা থাকার কথা নয়। এবার চলে যাই, যদি সম্পর্কটা এরকম হয়, ধরো বর্গের সমানুপাতিক, মনে করো এরকম y ইকুয়াল টু 2x², এই টাইপের যদি সম্পর্ক হয়, তাহলে পরে গ্রাফ কেমন হবে? তো চলো এটারও ছক বানাই। x y 0 0, ঠিক না? 1 2 2 8 3 18 4 32। মাইনাসও নিতে পারো, এক্সের ভ্যালু -1 -2 -3 -4 নিতে পারো। সেই ক্ষেত্রেও তুমি এই মানগুলোই পাবে, ঠিক আছে? 0-তে +-1-এ 2, +-2-তে 8, +-3-তে 18, +-4-এ 32। তুমি দেখো বসিয়ে, কারণ এক্সের স্কোয়ার আছে না, তো এক্সের ভ্যালু প্লাস নাও বা মাইনাস নাও, ওয়াই এর ভ্যালু প্লাসই হবে। তাহলে গ্রাফ কেমন হবে? 0 0 একটা, 1-এ 2, -1-এও 2, এই যে +1, এই যে -1, 2 2। 2-তে হঠাৎ করে অনেক বেশি 8, এই 2-তেও -2-তেও কত? 8। 3-তে 18, -3-তে 18। সো দ্য গ্রাফ উইল লুক লাইক দিস। এইটা হচ্ছে গ্রাফ। সরি, এটা মূল বিন্দুকে টাচ করে যাবে কিন্তু, হ্যাঁ? ওকে, তো এই টাইপের গ্রাফকে আমরা বলি, এটা হচ্ছে প্যারাবোলা। প্যারাবোলা মানে অধিবৃত্ত। বুঝতে পারছো? ওকে, এই সমীকরণটাই যদি y ইকুয়াল টু -2x² হতো, y ইকুয়াল টু -2x² হলে কি হতো? সিম্পল, এটা হতো। ধরো এরকম আছে x ইকুয়াল টু 2y², এবার কীরকম গ্রাফ হবে? x অক্ষ, y অক্ষ। আমি এবারে বিন্দু টিন্দু আর নিচ্ছি না, ইমাজিন করো কীরকম হবে? এরকম হবে, ঠিক কিনা? x ইকুয়াল টু 2y², y এর ভ্যালু প্লাস নাও মাইনাস নাও কিচ্ছু যায় আসে না, x প্লাসই হবে এবং এরকম হবে। যদি x ইকুয়াল টু -2y² থাকতো, তাহলে বুঝতেই পারছো কীরকম হবে, এরকম হবে। এটাও অধিবৃত্তাকার। ওকে, আচ্ছা এবার বলো তো, যদি এরকম ইকুয়েশন হয় y ইকুয়াল টু 2x² প্লাস 3, এবার কি হবে? y ইকুয়াল টু 2x² প্লাস 3, তাহলে বিন্দুগুলো কীরকম হবে একটু ভাবো। y ইকুয়াল টু 2x² ছিল, আমরা এঁকেছিলাম একটু আগে, এটা আছে 2x² প্লাস 3। তার মানে প্রত্যেকটা বিন্দুর সাথে 3 3 করে অ্যাড হয়ে যাবে। আগের যে বিন্দুগুলো ছিল না, আগের বিন্দুগুলোর সাথে 3 3 করে অ্যাড করে দাও, হয়ে যাবে। এই দেখো এখানে ছিল বিন্দুগুলো, একটু দেখে নাও, আর নাহলে পরে আমরা ইয়ে করেও করতে পারি, হিসাব করেও করতে পারি। 0-তে কত হবে? 0 বসাও, কত হবে? 3। প্লাস অথবা -1 বসাও, তাহলে 2 + 3 5। প্লাস অথবা -2 বসাও, 4 4 2 8 3 11। প্লাস অথবা -3 বসাও, 18 3 21। প্লাস অথবা -4 বসাও, 35। বোঝা গেল? তাহলে তোমার গ্রাফ কীরকম হবে দেখো একটু। x y, 0-তে 3, +-1-এ 5, এই যে 1-এ 5, -1-এ 5। বোঝা যাচ্ছে? আর কিছু আমি বেশি দূর গেলাম না।
অত কিছু আর করার দরকার নেই, এই হবে। ওকে, এবার আমি দুটো স্পেশাল গ্রাফ নিয়ে একটু আলোচনা করতে চাই। যে স্পেশাল গ্রাফ দুটো হচ্ছে, একটা হচ্ছে এরকম, যদি y ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স হয়, ধরো এই টাইপের একটা গ্রাফ, এই টাইপের একটা সম্পর্ক, সরি, ওয়াই আর এক্সের মধ্যে এটা একটা সম্পর্ক, যেখানে এ হচ্ছে একটি ধ্রুবক, কেও ধ্রুবক, এক্স হচ্ছে ভ্যারিয়েবল, আর ওয়াই তো জানোই, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। এক্সের মান যদি চেঞ্জ হয় তাহলে ওয়াই এর মানও চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে তারই গ্রাফ আমরা আঁকতে যাচ্ছি। ওকে, এই ইটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এক্সপোনেনশিয়াল ই, যেটার কথা আমি ডাইমেনশনাল অ্যানালিসিসের একটা প্রবলেম করার সময় তোমাদের বলছিলাম। এই ই এর এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, এটা একটা ভ্যালু আছে, ইট ইজ লেস দ্যান 3 অ্যান্ড গ্রেটার দ্যান 2, ইট ইজ 2.7 সামথিং, আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি, 2.7 সামথিং, এরকম একটা 7.1 সামথিং একটা ভ্যালু আছে। ওকে, তো এবার দেখো এই সম্পর্কটাকে যদি আমরা গ্রাফে প্রকাশ করি কীরকম গ্রাফ হবে, তো তার জন্যও তো বিন্দু দরকার। তো সেই বিন্দুগুলো আমরা সব বিন্দু আমরা নেব না, আমি যেখান থেকে গ্রাফটা স্টার্ট হবে শুধু সেই বিন্দুটা বের করব এবং তারপর বুঝে নেব যে গ্রাফটা কিভাবে বা কোন পথে যাবে। ধরো এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। এবার দেখো এক্স এর ভ্যালু যদি 0 পুট করো তাহলে কি হবে, ওয়াই ইকুয়াল টু এ। এক্স এর ভ্যালু অন্য যে কোনো ভ্যালু পুট করো, এক্স এর ভ্যালু যদি 0 পুট করো তাহলে এটা ই টু দি পাওয়ার 0 হয়ে যাবে, ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে এ। এক্স এর অন্য যে কোনো পজিটিভ ভ্যালু পুট করো, ওয়াই এর মান এর থেকে কম আসবে। একটু চিন্তা করে দেখতে পারো এটা, ধরো আমি এক্স ইকুয়াল টু 0 পুট করলাম, ওয়াই ইকুয়াল টু কত আসবে, এ ইন্টু ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু এ, ঠিক আছে। এবার ধরো এক্স ইকুয়াল টু আমি 1 পুট করলাম, তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে, এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে ইকুয়াল টু এ বাই ই টু দি পাওয়ার কে, ঠিক আছে। তো এ বাই ই টু দি পাওয়ার কে এটা কিন্তু অ্যাকচুয়ালি লেস দ্যান এ। ওকে, যদি এরকম হয় এক্স ইকুয়াল টু যদি আমরা 2 বসাই, ধরো এক্স ইকুয়াল টু 2 বসালাম, তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে, এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2k, সো ইট উইল বি এ বাই ই টু দি পাওয়ার 2k। এটা আরও কমে গেল, তার মানে একটা ম্যাক্সিমাম ভ্যালু থেকে গ্রাফটা স্টার্ট হবে এবং তারপর আস্তে 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 গ্রাফটা কিন্তু ডিক্রিজ হতে থাকবে। বোঝা গেল? তাহলে দেখো আমরা মনে করো এইটা হচ্ছে সেই ভ্যালুটা, ম্যাক্সিমাম ভ্যালুটা এ। এবার আস্তে আস্তে কী হবে, গ্রাফটা ডিক্রিজ হবে, এই যে। এবার বলো তো ডিক্রিজ হতে হতে ওয়াই 0 কখন হবে? তুমি যদি ওয়াই ইকুয়াল টু 0 পুট করো, ওয়াই মানে কি, এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স ইকুয়াল টু 0, সো ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স ইকুয়াল টু 0, দ্যাট মিন্স ই টু দি পাওয়ার কে এক্স ইকুয়াল টু ইনফিনিটি হতে হবে, দ্যাট মিন্স এক্স শুড বি ইনফিনিটি। বোঝা যাচ্ছে? ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স মানে কি, 1 বাই ই টু দি পাওয়ার কে এক্স, 1 বাই ই টু দি পাওয়ার কে এক্স যদি 0 হতে হয় তাহলে ই টু দি পাওয়ার কে এক্সকে তো ইনফিনিটি হতে হবে, কারণ 1 বাই ইনফিনিটি ইজ 0। তাহলে ই টু দি পাওয়ার কে এক্সকে ইনফিনিটি হতে গেলে কে তো কনস্ট্যান্ট, তাহলে এক্সকে ইনফিনিটি হতে হবে। তার মানে এই গ্রাফটা কিন্তু কোনো দিনও তোমার এক্স অক্ষকে টাচ করবে না, কারণ এটা ইনফিনিটি, যখন এক্সের ভ্যালু ইনফিনিটি তখন গিয়ে ওয়াই 0 হবে। ওকে, তো এই ধরনের গ্রাফকে বলে, এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং গ্রাফ। আমাদের প্রকৃতিতে এরকম অনেক ঘটনা আছে যেটা এই রকমভাবে ঘটে, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে, এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করে। ইনক্রিজ করলে কি হবে সেটাও আমি বলছি। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিক্রিজ। তোমরা ক্লাস 10-এ রেডিও অ্যাক্টিভিটি অল্প একটু পড়েছো, তেজস্ক্রিয়তা, মনে পড়ে তেজস্ক্রিয়তার কথা? তো সেই তেজস্ক্রিয় বিঘটন কিন্তু এই নিয়মে হয়, কোনো দিনও 0 হয় না, তেজস্ক্রিয়তা বা সক্রিয়তা কোনো দিনও 0 হয় না। আমি যদি কোনো তেজস্ক্রিয় পদার্থ কোথাও যদি থাকে ওপেন টু অ্যাটমসফিয়ার, তাহলে বা যেখানেই থাকুক,
ও বিঘটিত হতে থাকে, ও বিঘটিত যত হতে থাকে তত ওর নিউক্লিয়াসের সংখ্যা কমতে থাকে, কিন্তু কোনোদিনও শূন্য হয় না। এইভাবে ওর সক্রিয়তা এইভাবে কমতে থাকে। ঠিক আছে, ওকে। আমরা যখন তেজস্ক্রিয়তা পড়বো ক্লাস 12-এ তখন দেখবে এই গ্রাফটা আমাদের আছে ওখানে। হ্যাঁ, তেজস্ক্রিয় বিঘটনের গ্রাফ, সময়ের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থের নিউক্লিয়াসের সংখ্যা কিভাবে কমতে থাকে, এক্স্যাক্টলি এই গ্রাফটাই। বোঝা গেল? আচ্ছা, আরেকটা বলি, এক্সপোনেনশিয়াল ইনক্রিজ যদি সম্পর্কটা এরকম হয়, y ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস kx, এই সম্পর্কে দেখো, এই সম্পর্কের গ্রাফটা হবে এইরকম। এই হচ্ছে x, এই হচ্ছে y। তো এখানে x ইকুয়াল টু যদি 0 বসাও তাহলে এটা 1 হয়ে যাবে, 1 মাইনাস 1 মানে 0, তার মানে এই গ্রাফটা 0 থেকে স্টার্ট হবে, এবং যত x এর ভ্যালু বাড়াতে থাকবে তত দেখবে y বাড়ছে, এবং বাড়তে বাড়তে এটা গিয়ে সর্বোচ্চ মান পাবে যখন x ইকুয়াল টু ইনফিনিটিতে। সেই সর্বোচ্চ মানটা কত? সেই সর্বোচ্চ মানটা হচ্ছে a। দেখো x ইকুয়াল টু ইনফিনিটি বসাও, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল, e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0, তাহলে a হবে। তো এ কখনো রিচ করতে পারবে না ও ইনফিনিটিতে, যখন x এর ভ্যালু ইনফিনিটি তখন গিয়ে এই y এর মান a হবে। তো এই ধরনের ঘটনাকে আমরা বলি যেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ইনক্রিজ। এক্সপোনেনশিয়াল ইনক্রিজ। তো এরকম ঘটনাও কিন্তু ফিজিক্সে আছে, আমরা পড়ব পরে। যখন কোনো বর্তনীকে আমরা সুইচ অন করি, সুইচ অন করার সঙ্গে সঙ্গে ওর কারেন্ট কিন্তু ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছায় না, একটু দেরি হয় বর্তনীর বিভিন্ন উপাদানের জন্য। তখন কি হয়, ওর কারেন্টটা যে স্টেডি ভ্যালুতে বা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছায় সেটা কিন্তু এইভাবে পৌঁছায়। ওকে, তো এইগুলো হচ্ছে এই ধরনের গ্রাফ এর উদাহরণ, যেগুলো ফিজিক্সে আমরা বিভিন্ন জায়গায় পাবো। অনেক প্রাকৃতিক ঘটনা এই নিয়মে ঘটে, যেমন আমি বললাম একটা প্রাকৃতিক ঘটনা তেজস্ক্রিয়তা এই নিয়মে ঘটে। ঠিক আছে, অথবা ধরো কুলিং, রেট অফ কুলিং, সেটাও এই নিয়মে ঘটে। হ্যাঁ, কোনো বস্তু যে ঠান্ডা হয় সেই ঠান্ডা হওয়ার যে হার সেটাও কিন্তু ঠিক এই নিয়মে হয়। প্রথম দিকে দ্রুত ঠান্ডা হয়, তারপর আস্তে আস্তে ঠান্ডা হওয়ার হারটা কমতে থাকে। ওকে, তো এক্সপোনেনশিয়াল, এটাকে বলে এক্সপোনেনশিয়াল ডিক্রিজ, এটাকে বলে এক্সপোনেনশিয়াল ইনক্রিজ। তো এই ধরনের ঘটনার উদাহরণ আমরা ফিজিক্সে অনেক পাবো, এবং সেইখানে এইরকম গ্রাফ আমাদের আঁকতে হবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে ওকে, এতক্ষণ আমরা বীজগাণিতিক অপেক্ষকের গ্রাফ আঁকলাম বিভিন্ন রকম, যেমন y ইকুয়াল টু 2x এর গ্রাফ আঁকলাম, y ইকুয়াল টু 2x প্লাস 3 মাইনাস 3 এর গ্রাফ আঁকলাম, y ইকুয়াল টু 12/x এর গ্রাফ আঁকলাম, y ইকুয়াল টু 2x স্কোয়ার এর গ্রাফ আঁকলাম, y ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 3 এর গ্রাফ আঁকলাম। তো বিভিন্ন সম্পর্কের গ্রাফ বিভিন্ন রকম হয়েছে। আমরা এখন একটু নতুন টাইপের অপেক্ষকের গ্রাফ আঁকবো, সেটা হচ্ছে y ইকুয়াল টু সাইন এক্স। এক্স মানে এখানে থিটা, থিটা চেঞ্জ করলে সাইন থিটা চেঞ্জ হয়, সো অবভিয়াসলি এক্স চেঞ্জ করলে সাইন এক্স চেঞ্জ হবে, দ্যাট ইজ ওয়াই চেঞ্জ হবে। তো সেই চেঞ্জটা কীরকম সেটা আমরা একটু গ্রাফে দেখতে চাই। তো তার জন্য আমাদের বিন্দু নিতে হবে। চলো বিন্দু নেই, খুব সংক্ষেপে করব, ছোট্ট কয়েকটা বিন্দু নিব শুধু, নিয়ে তোমাদের খালি আমি শেপটা দেখাতে যাচ্ছি। এই গ্রাফগুলো কোথায় দরকার পড়বে, আমি কেন এই গ্রাফগুলো বলছি, এই গ্রাফগুলো অ্যাকচুয়ালি আমরা যখন সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতি পড়বো বা ওয়েভ মোশন পড়বো তখন কিন্তু এগুলো খুবই প্রয়োজন পড়বে আমাদের, এবং অন্যান্য জায়গাতেও লাগে। এটা ফিজিক্সে খুব ইউজফুল এই দুটো গ্রাফ, সাইন এক্সের গ্রাফ এবং কস এক্সের গ্রাফ। চলো এক্স আর এখানে ওয়াই, এক্স মানে থিটা ভাববে, এখানে 0 বসালাম, 0-র পরে বসাই হচ্ছে ধরো π/2, তারপরে পাই নাকি, এটাই তো পাই হবে, π/2 করে বাড়াচ্ছি, তাহলে এটা হবে 3π/2, তারপরেরটা হবে 2π। দেখো একটু 1 2 3 4 5টা মান নিলাম, কোণের 5টা মান নিলাম, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি। আমি রেডিয়ানে লিখলাম 0 π/2, এটা কিন্তু পাই, হ্যাঁ ভুল হয়েছিল, এটা পাই, এটা 3π/2, এটা π/2 করে তুমি বাড়িয়ে বাড়িয়ে যাও, 0 π/2 পাই, 3π/2 2π। সাইন 0 কত, 0, সাইন π/2 +1, সাইন পাই 0,
সাইন 3π/2 -1, সাইন 2π 0। তুমি এরপরে কোণের মান আরও বাড়াতে থাকো, এই মানগুলোই রিপিট হয়। অ্যাকচুয়ালি থিটা যাই হোক না কেন, সাইন থিটার মান লেস দ্যান ইকুয়াল টু 1, গ্রেটার দ্যান ইকুয়াল টু -1। সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে +1, সর্বনিম্ন মান হচ্ছে -1। এর মধ্যেই মানগুলো ঘোরাফেরা করবে, বারবার রিপিট হবে। এই দেখো, 0-তে 0, π/2-তে +1, পাই যখন হলো 180 ডিগ্রি তখন আবার 0, 3π/2-তে -1, 2π এ 0, আবার তারপরে এরকম করেই চলতে থাকবে। 0 +1 -1, 0 +1 -1, 0 +1 -1। কস থিটাও তাই, একদম সেম। কস থিটার মানও কিন্তু, কস থিটারও কিন্তু মানের যে রেঞ্জ সেটা কিন্তু +1 থেকে -1 অবধি। শুধু ট্যান থিটার রেঞ্জটা হচ্ছে ইনফিনিটি অবধি, 0 থেকে ইনফিনিটি অবধি হয় ট্যান থিটা। ট্যান 0 0, ট্যান 90 হচ্ছে ইনফিনিটি। ওকে, ট্যান থিটার গ্রাফ আমি এখানে আঁকবো না, আমি শুধু সাইন থিটা এবং কস থিটার গ্রাফটাই আঁকবো। তো এক্সকে এখানে থিটা ধরে আমরা গ্রাফ আঁকছি, তার মানে এক্স অক্ষ বরাবর যেটা বসাবো এটা অ্যাকচুয়ালি থিটা, আমরা এক্সেই বসাবো কিন্তু থিটা মনে করবো এটা। আচ্ছা, তো চলো আমরা গ্রাফ আঁকি। কীরকম গ্রাফ হবে দেখো একটু। এই হচ্ছে এক্স অক্ষ, এই হচ্ছে ওয়াই অক্ষ, বসাও। ধরো এটা হচ্ছে +1 আর এটা হচ্ছে -1। এই হচ্ছে মনে করো π/2, এই হচ্ছে পাই, এই হচ্ছে 3π/2, এই হচ্ছে 2π। এইভাবে চলতে থাকবে, আরও বাড়তে থাকবে π/2 করে। এটা হচ্ছে 5π/2, হ্যাঁ, তারপরে 3π, এরকম করে চলতে থাকবে। তো দেখো, 0-তে 0, π/2-তে +1, এখানে 0, এখানে -1, এখানে 0, এখানে +1, এখানে 0। এবং ইন বিটুইনও পয়েন্ট নেওয়া যেত, আমরা নিই কারণ এটা আর অনেক লম্বা হয়ে যাবে। ইন বিটুইন মানে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এগুলো তো নিতে পারতাম আমরা। সেই ভ্যালুগুলো যদি তুমি নাও এবং নিয়ে যদি এই পয়েন্টসগুলোকে তুমি যোগ করো, তাহলে তুমি না একটা এইরকম কার্ভ পাবে। ওকে, তো এইটা হচ্ছে সাইন থিটার গ্রাফ, এই টাইপের হয়। কোনো কোয়ান্টিটি ওয়াই যদি এক্সের সাথে এইভাবে ভ্যারি করে, তাহলে এটাকে সাইনুসয়েডাল ভ্যারিয়েশন বলে। হ্যাঁ, এই গ্রাফটাকে সাইনুসয়েডাল গ্রাফ বলে, বুঝতে পারছো? সাইনুসয়েডাল ওয়েভও বলে, সাইনুসয়েডাল ভ্যারিয়েশনও বলে। কোনো কোয়ান্টিটি ওয়াই যদি এক্সের সাথে ঠিক এইভাবে পরিবর্তিত হয়, তাহলে আমরা বলি যে ওয়াই ইজ ভ্যারিইং সাইনুসয়েডালি। কথাটা এরকম, বুঝতে পারছো? এবার তাহলে বলো তো কস থিটার গ্রাফ কেমন হবে? আমি এখানেই খুব ছোট্ট করে এঁকে দিচ্ছি, দিয়ে আজকের আলোচনা এখানে শেষ করব। আমাদের সম্পূর্ণ আলোচনা এখানে হবে না, ক্যালকুলাসটা আমি আলাদা একটা ক্লাস করব, হ্যাঁ, কারণ এটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এক্স ওয়াই, ওয়াই মানে ওয়াইয়ের দিকে আমি কি বসাবো? ওয়াইয়ের দিকে যেমন এখানে এইদিকে কি বসিয়েছিলাম আমি? এক্স, এদিকে ওয়াই। ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে সাইন এক্স। এখানে ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে কস এক্স। তো কী হবে এটা? কসের ক্ষেত্রে কি হয়? এই মানগুলোই দেখো একটু, কি হবে কসের ক্ষেত্রে? আচ্ছা, করেই নিই না, নাহলে পরে আবার বুঝতে একটু অসুবিধা হয়। চলো এখানে করে নিই। এক্স ওয়াই 0, π/2, পাই, 3π/2, 2π। চলো, 0-তে 1, π/2-তে 0, পাই -1, 3π/2 0, +1, রিপিট, +1 -1। 0-তে কত? +1, π/2, পাই, 3π/2, 2π। বলো, এখানে কত? 0, এখানে কত? -1, এখানে কত? 0, এখানে কত? +1। তো এই গ্রাফটা হবে এইরকম, এইরকম চলতে থাকবে। এটা 0 থেকে স্টার্ট হয়েছিল, এটা 1 থেকে স্টার্ট হয়েছে, পার্থক্যটা এটাই। আর গ্রাফের নেচারটা কিন্তু একই, অর্থাৎ সাইন থিটার মান যখন 0, তখন কস থিটার মান কিন্তু +1 অথবা -1। আর সাইন থিটার মান যখন +1 অথবা -1, তখন কস থিটার মান কত? 0। দেখো, বুঝতে পারছো? কিন্তু ভ্যারিয়েশনটা, টাইপটা একই রকম, রিপিটেশন, বারবার একই মান ফিরে ফিরে আসছে, বারবার একই মান ফিরে ফিরে আসছে। এর বাইরে কিন্তু যাচ্ছে না, এই যে এইটা হচ্ছে ওর লিমিট। এর বাইরে কি মান পাচ্ছ?
এর বাইরে একটা মানও আসবে না, সব এর মধ্যে আসবে। উইদিন +1 অ্যান্ড -1, এর বাইরে কোনো মান নেই। উইদিন +1 -1 এর মধ্যেই ঘোরাফেরা করতে থাকবে, রিপিটেশন হতে থাকবে। এটাকে এই জন্য পিরিয়ডিক ফাংশন বলে। এই y = sin x বা y = cos x এগুলো হচ্ছে পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক মানে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। একটা পর্যায় শেষে যে 2π অবধি একটা পর্যায় হয়ে গেল, পরের পর্যায়কাল 2π থেকে 4π অবধি এই রিপিটেশনটাই আবার হবে। এই জিনিসটাই আবার মানে এখানে যেরকমভাবে ভ্যারিয়েশন হয়েছিল, যেমন এখান থেকে 2π অবধি যে ভ্যারিয়েশন হয়েছিল, এই ভ্যারিয়েশনটা দেখো পরের পর্যায়কালে আবার, তারপরেরটাতে আবার, তারপরেরটাতে আবার, এটাতেও তাই। এই জন্য এগুলোকে পিরিয়ডিক ফাংশন বলে। তো এটা খুব ইম্পর্টেন্ট এই নলেজটা থাকা। আমরা যখন SHM পড়বো, সিম্পল হারমোনিক মোশন, ওয়েভ মোশন পড়বো, তখন এই টাইপের ভ্যারিয়েশন আমরা দেখতে পাবো, তার গ্রাফ আঁকবো, তো তখন এই নলেজগুলো প্রয়োজন পড়বে। ওকে, তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। তো আমরা মোটামুটি আজকে যেটুকু করলাম, আমি আবার একটু মনে করিয়ে দিই কী করলাম। আমরা অ্যালজেব্রার বাইনোমিয়াল থিওরেমের একটা জাস্ট ছোট্ট জিনিস শিখলাম, আর ট্রিগোনোমেট্রির তেমন কিছু আমি বলিনি। ট্রিগোনোমেট্রিতে শুধুমাত্র আমি বলেছি যে থিটার লিমিট কী হয়, সেগুলো তোমরা নিজেরাই ট্রিগোনোমেট্রি তোমরাই শিখে নেবে, ওটা কোনো অসুবিধার কিছু নেই। এটাকে ট্রিগোনোমেট্রির একটা পার্ট ভাবতে পারো, কারণ এটা ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে কিন্তু শেষের দিকে থাকে। আর যেটা শিখেছি সেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রির একটা পার্ট, সেটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপের ফাংশন, ডিফারেন্ট টাইপের অপেক্ষক, এই যে এগুলো ডিফারেন্ট টাইপের অপেক্ষক, বা এটাও একটা অপেক্ষক, বা এটাও একটা অপেক্ষক, এই অপেক্ষকগুলোর গ্রাফ কেমন হয়। অর্থাৎ ওয়াই যদি এক্সের উপর নির্ভরশীল হয়, তখন সেই নির্ভরশীলতাটা দেখে, নির্ভরশীলতাটা আমরা একটা গাণিতিক সমীকরণ আকারে লিখতে পারি, দেখে আমরা গ্রাফ আঁকতে পারি। সেই গ্রাফগুলো কেমন হয় সেটা আঁকলাম। তো এটা কিন্তু দুই দিক থেকেই মানে প্রয়োজন হবে। অর্থাৎ কোনো সময় তোমার হাতে সমীকরণ থাকবে, গ্রাফ আঁকতে হবে, কোনো সময় তোমার হাতে গ্রাফ থাকবে, দেখে সমীকরণটা বুঝতে হবে। কথাটা কি বুঝতে পেরেছো? ফিজিক্সে কিন্তু দুটোই দরকার। কোনো সময় দেখবে যে সমীকরণটা তোমার হাতে আছে, তোমাকে গ্রাফটা বুঝতে হবে যে গ্রাফটা কীরকম, এবং গ্রাফ থেকে হয়তো অন্য কিছু বের করতে হবে। আবার কোনো সময় উল্টোটাও হতে পারে, যে গ্রাফটাই তোমাকে দেওয়া আছে, তোমার হাতে আছে, তোমার ওখান থেকে ওয়াই আর এক্সের সম্পর্ক বের করতে হবে। সম্পর্কটা কেমন সেটা প্রেডিক্ট করতে হবে, বলতে হবে বা বের করতে হবে। তো দুই ক্ষেত্রেই আমরা কিন্তু করতে পারবো যদি আমাদের এই নলেজগুলো থাকে, যেগুলো আমি আজকে ডিসকাস করলাম। ওকে, তো এগুলো একটু ভালো করে দেখে নিও। এখান থেকে হোমওয়ার্ক বা করার মতো তেমন কিছু নেই। এর পরের ক্লাসে আমরা ক্যালকুলাস পার্টটাকে আলাদাভাবে ডিসকাস করব। ওকে।